শুভরাত্রি। নারীর ক্ষমতায়ন করুন, যৌতুক প্রথা বিলোপ করুন। এই প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে যৌতুক বিরোধী আন্দোলন এর বিশেষ ধারাবাহিক লাইভ টক শো অনুষ্ঠান সমাজ ও সমতা টকস এর প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঞ্চালক হিসেবে আছি সুকান্ত বর্মন। পড়াশোনা করছি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে। প্রিয় সুধী সমাজ, প্রিয় সুধী, সমাজ থেকে যৌতুকের মতো একটি শতাব্দী প্রাচীন ও নির্মম সামাজিক কুপ্রথা দূর করতে এবং আমাদের তরুণ প্রজন্মকে অধিকার সচেতন করে তুলতে আমাদের এই আয়োজন। আমাদের এই আন্দোলনের একটি বিশেষ অর্জন হলো আমরা দেশের ও প্রবাসের বিখ্যাত শিক্ষাবিদ ও সিভিল সোসাইটির সদস্যদের আজকে একজনকে নিয়ে আসতে পেরেছি। আমাদের আজকে পর্বে যুক্ত আছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে গর্ব, এক প্রখ্যাত সমাজবিজ্ঞানী, অপরাধ তত্ত্ব গবেষক, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটির হোমল্যান্ড সিকিউরিটি ও সমাজবিজ্ঞানের বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর শ্যামল কুমার দাস। স্যার, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং এর সাথে আমাদের প্রোগ্রামে আজকে যুক্ত আছেন তরুণ প্রতিনিধি হিসেবে যৌতুক বিরোধী আন্দোলনের সাধারণ সদস্য এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূরবী রানী অধিকারী। পূরবী রানী অধিকারী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমাকে ধন্যবাদ সকলকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকে দর্শক, আসলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক গবেষণার আলোতে উন্নয়নশীল দেশের নারীদের অধিকার ও বর্তমান বাস্তবতা। তো দর্শক, বিশ্বমঞ্চের সমাজবিজ্ঞান অপরাধ তত্ত্বের গবেষণার আলোকে আমাদের সমাজ পরিবর্তনের রূপরেখা জানতে আজ পুরোটা সময় আমাদের সাথে থাকুন এবং আপনাদের মূল্যবান প্রশ্নটি আসলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। আমরা সেটি স্যারের সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো স্যার, আসলে প্রথমে স্যার আপনার কাছে আমি যেতে চাই, সেটি হচ্ছে যে মানে আমি যৌতুকের যে প্রেক্ষাপটটি সেটি একটু খালি বলি। আমাদের ওদিকে যৌতুকের একটি ক্লাস আসলে গড়ে উঠেছে, যে শিক্ষিত প্রজন্ম চাকরিজীবী হলে আপনার 10-25 অথবা 50 লক্ষ টাকার। তো এই যে একটি সিস্টেম আসলে গড়ে উঠেছে, একজন আসলে এটিকে আসলে স্যার আপনি কিভাবে মূল্যায়ন করেন? তোমাকে ধন্যবাদ সুকান্ত, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি তো বাংলাদেশের গর্ব নই, আমি খুবই সাধারণ একজন শিক্ষক, পড়ি এবং পড়াই। তো এটা বলে নিয়ে বলছি আর কি। আমি তো আসলে অত বেশি গবেষণা করা হয়নি, যদিও আমার মূল, তোমাকে বলছিলাম তোমাদের দুজনকেই, আমার মূল পিএইচডি গবেষণাটি ছিল মেয়েদের উপর। এর একটি ব্যাকগ্রাউন্ড ছিল যে আমার ফ্যামিলিতে সেই সময় আমি যখন ছোট, আমার মা চাকরি করতেন, যখন খুব অল্প কিছু মেয়ে চাকরি করতো। আমার মা এবং আমার মাসিরা সবাই মোটামুটি চাকরিরত ছিল। তো এই ব্যাপারটা আমি আমি দেখেছি আমার বেড়ে ওঠার সময়, যে এই যে তোমার রিসোর্স পুলিং এর মধ্যে মেয়েদের যুক্ত হওয়া, এটা একটি মেয়ের স্ট্যাটাসকে কিন্তু চেঞ্জ করে দেয়। এটা আমার নিজের চোখে দেখা, কারণ সে তখন ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করে। এবং এই যে পার্টিসিপেশন থেকে এক ধরনের সোশ্যাল বার্গেনিং, সে স্পেস, তার সোশ্যাল স্পেসের ব্যাপার সে করতে পারে। এটা এই পর্যন্ত দেখা। এবং আমি ওই যখন সমাজবিজ্ঞান পড়তে আসতাম, তখন আমার মনের মধ্যে একটা ছিল যে আমি মেয়েদের নিয়ে গবেষণা করব, যেহেতু আমি পুরুষ। এবং এই পুরুষ হওয়ার ফলে আমি যখনই ইউএসএ তে বিভিন্ন জায়গায় যখন আমি জব ইন্টারভিউ দিচ্ছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি তো পুরুষ, তুমি মেয়েদের ব্যাপারে কেন, কিভাবে তুমি মোটিভেটেড হলে। এটা আমার পিএইচডি ইয়ের সময়, ডিফেন্সের সময় করা হয়েছিল এই প্রশ্নটা। তো আমার মূল ব্যাপারটা ছিল একেবারে ব্যক্তিগত। আমি দেখেছি যে মেয়েরা কিভাবে এম্পাওয়ার্ড হয়, এটা আমার চোখে দেখা, আমার নিজের ফ্যামিলিতে। তো এটাই আমার মেইন কারণ ছিল। পরবর্তীকালে তো কিছু লেখাপড়া করলাম সামান্য, তো করে এখন যেটা দাঁড়িয়েছে যে বাংলাদেশের পুরো পৃথিবীতেই মেয়েদের আমরা এক ধরনের উল্লম্ফন দেখতে পাই। অর্থাৎ তুমি যদি কাগজে কলমে দেখো, নম্বর দিয়ে দেখো, অনেকটাই মেয়েদের আমরা উন্নতি দেখি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে এই উন্নতিটা কিসের উন্নতি? আমরা একটা উন্নতি দেখতে পাই যেটাকে বলে অমর্ত্য সেন এর ভাষায় ক্যাপাবিলিটি কতটুকু হয়েছে মেয়েদের, এটা হচ্ছে ওনার মতে, এটা হচ্ছে আসলে এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ এই যে পূরবী অনেক টাকা রোজগার করতে পারলো না, একটা চাকরি পেল সে,
চাকরিতে অনেক টাকা রোজগার করবে, কিন্তু সে এই চাকরিটা করার জন্য তার যে কর্মস্থল, সেই কর্মস্থলে সে নিরাপদে যেতে পারছে কিনা, তার এই ক্যাপাসিটিটা তৈরি হয়েছে কিনা, এটা দেখার বিষয়। সেখানে সে তার নিজস্ব এই সিদ্ধান্তগুলো নিতে পারছে কিনা, এগুলো এই জিনিসগুলো উনি বলছেন যে এই ক্যাপাবিলিটি বান্ডেল ঠিক না থাকলে এই এই যে এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, আমরা শুধু টাকা দিলে চাকরি দিলেই হয় না। এমনকি তুমি যদি স্কুলে নিয়ে আসো, তুমি একটি মেয়েকে স্কুলে নিয়ে এলে না, স্কুলে এলো, হায়ার এডুকেশনে গেল, কিন্তু সে ওই জায়গায় যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা তার জন্য নিরাপদ নয়। তো এইটাকে তাহলে তার ফলে হয় কি, এই কারণেই কিন্তু একটা সময় ওই মেয়েরা ঝরে যায়, মোটামুটি হাই স্কুল টাই স্কুল ওই পর্যায়ে ঝরে যায়। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে এক ধরনের তাত্ত্বিক একটা আর কি, যে এটা হতে পারে। এছাড়া আরেকজন বিখ্যাত তাত্ত্বিক, মানে ওই সময়কালে আমাদের সময় ছিলেন, এখনো উনি গবেষণা করছেন বলে জানি, নায়লা কবির, বাংলাদেশের থাকেন এদিকে। তো ওনার একটা থিওরি ছিল, থিওরিটা হচ্ছে যে মেয়েদের এম্পাওয়ারমেন্ট কি, একটা উনি বলছেন যে রিসোর্স, এজেন্সি মানে হচ্ছে তোমার ডিসিশন মেকিং পাওয়ার এবং অ্যাচিভমেন্ট, যে এই দুটোকে ইউজ করে তার কি অ্যাচিভমেন্ট হচ্ছে, তিনটার মিলনে বা এই তিনটার কম্বিনেশনে যেটা হয় অ্যাচিভমেন্ট, অর্থাৎ তুমি রিসোর্স থাকলো, সেই রিসোর্স তুমি ব্যবহার করলে তোমার নিজস্ব ডিসিশন মেকিং দিয়ে, এবং তার ফলে কি তোমার অ্যাচিভমেন্ট আসলো, সেটা সেটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, সেটা হচ্ছে যে সেটা যদি পজিটিভ থাকে তাহলে বুঝতে হবে তোমার এম্পাওয়ারমেন্ট হচ্ছে। তো আমি এর সাথে একটা যোগ করেছিলাম ওই সময়কালে আমার আমার থিসিসে, আমার ডিসার্টেশনে, যে এই যে অ্যাচিভমেন্ট, আমি বলছি যে এটা অ্যাচিভমেন্ট নাও হতে পারে, অ্যাচিভমেন্ট নাও হতে পারে, এমনকি তোমার ডিসএম্পাওয়ারমেন্ট হতে পারে। আমি বলেছি যে এই ডিসএম্পাওয়ারমেন্ট থেকে একটি মেয়ের এম্পাওয়ারমেন্ট হতে পারে, কিন্তু কথা হচ্ছে সে এম্পাওয়ারমেন্টটা সমাজ কিভাবে দেখছে। মানে আমি উদাহরণ দিচ্ছি তোমাকে, একটা উদাহরণ দিয়ে বোঝাই যে আমি বাংলাদেশের যে আমার অ্যাডভাইজারের সঙ্গে আমরা বলি হচ্ছে সেক্স ওয়ার্কার, যেটা বাংলাদেশে পতিতা বলে, পতিতা শব্দটা এখনকার সময়ে কেউ ইউজ করে না, মানে করা উচিত নয় আর কি, সেক্স ওয়ার্কার বলে। তো ওখানে যে আমি একটা অবাক হয়ে গেছিলাম, আমার এটা একটা পুরোপুরি আমার আই ওপেনিং ছিল। আমরা তো অনেক কথা বলি না ওদের সম্পর্কে, যে এলাকা এটা সেটা হ্যান ত্যান, কিন্তু ওখানে যে আমি তখন ওই যে একটা আন্দোলন ছিল ওদের একটা কি বলে, নারায়ণগঞ্জ থেকে ওদেরকে এভিক্ট করা হলো, এই সমস্ত কারণে যে ওদের একটা মুভমেন্ট তৈরি হয়েছিল, এবং সেই মুভমেন্টে যারা নেত্রী ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমি রীতিমতো, মানে কি বলবো, আমি মুগ্ধ হয়ে গেছিলাম যে আরে এ কি। এছাড়াও ওই নেত্রী ছাড়াও আরো আরো কয়েকজনের সাথে কথা হয়েছিল আমার তখন, আমি বলছি আজ থেকে ধরো 22, 23, 24 বছর আগের কথা। তো ওখানে আমি ওইটাকে আমি আর্গুমেন্ট দিলাম যে দেখা যাচ্ছে যে এই যে মেয়েগুলোকে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয়েছিল, এটা তো তার ডিসএম্পাওয়ারমেন্ট ছিল। ডিসএম্পাওয়ারমেন্ট মানে তার তো ক্ষমতা ছিল না এটাকে ঠেকানোর, এটা কিন্তু তার ডিসএম্পাওয়ারমেন্টই ছিল। এই ডিসএম্পাওয়ারমেন্ট থেকে কিন্তু সে পরবর্তীতে এই যে সে নেত্রী হলো, নিজের ডিসিশন নিজে নিতে পারা, যদিও সে সেক্স ওয়ার্কার, আমরা বলছি যে তারা খারাপ অবস্থা, কিন্তু এই সেক্স ওয়ার্কারই কিন্তু সে তার নিজের ডিসিশন পারলো। তো আমি নায়লা যোগ করলাম যে ডিসএম্পাওয়ারমেন্ট থেকেও এম্পাওয়ারমেন্ট হতে পারে, ডিসএম্পাওয়ারমেন্টের কারণেই তার এম্পাওয়ারমেন্ট তৈরি হতে পারে। তো এটা এটা একটা ইয়ে ছিল আমার সে সময়, মানে আমার পড়াশোনার একটা লাইন ছিল। পরবর্তীতে আমি নিজে ওই যে সেক্স ট্রাফিকিং এর উপর কিছু কাজকর্ম করেছি। আমার মূল ইয়েটা ছিল সেক্স ট্রাফিকিং, যেটা হয় ওই মেয়েদের যে পাচার হয়, সে পাচারের উপর আমার কিছু, আমার গ্র্যান্ট এবং আমার কিছু কাজ আছে। তো এখন এই যে মেয়েদের পাচারের ব্যাপারটা তুমি দেখবে যে এটা মোটামুটি ভাবে অনেক উন্নত বিশ্বেও আছে অন্যভাবে। আমরা এখন আমরা তো আলাপ করছি উন্নয়নশীল দেশগুলো নিয়ে। বাংলাদেশের আমি আমি জাস্ট আগে ইয়েটা তৈরি করার চেষ্টা করছি, ফাউন্ডেশনটা, পরে নাম্বারের ব্যাপারে আসা যাবে, পরিসংখ্যানে কি বলে। বা ধরো এই যে এটাকে আমরা কি বলি, যে আমাদের ইস্ট ইউরোপ, যেগুলো আগে কমিউনিস্ট কান্ট্রি ছিল, এই দেশগুলো থেকে কিন্তু প্রচুর মেয়ে পাচার হয়। প্রচুর মেয়ে তোমার এই আমরা আমেরিকায়, যে আমি আমি যে জায়গাটায় থাকি, এখান থেকে কাছে হচ্ছে ভার্জিনিয়া বিচ। তুমি জানো যে বিচ এরিয়া মানে হচ্ছে যে এই সমস্ত জিনিসের জন্য খুবই, এবং এই সমস্ত কারণে অনেকে এইসব জায়গায় আসে। আমেরিকাতে কিন্তু
সেক্স ওয়ার্ক নিষিদ্ধ একটা স্টেটের, মানে নেভাদা, যেটাকে আমরা লাস ভেগাস যেখানে, ওখানকার ছাড়া আর বাকি 49টা স্টেটে কিন্তু এখানে তোমার ইয়ে নাই, আহ, যেটাকে আমরা প্রস্টিটিউশনই বলি, সেক্স ওয়ার্কই বলি, এটা কিন্তু নিষিদ্ধ, অর্থাৎ আইনত এটা করা যায় না। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা, যে অথচ এটা সব জায়গায় আছে, এটা আইনত নিষিদ্ধ কিন্তু এটা সব জায়গাতেই আছে, এই বিচ এরিয়াতে আছে সব জায়গায়, কারণ এটাকে তখন ওই এন্টারটেইনমেন্ট বলে একটা আলাদা একটা সেক্টর দেখিয়ে ওটাকে জায়েজ করা হয়। তো এখন তাহলে বোঝা যাচ্ছে আমেরিকার মতো দেশে যদি এই হয়, তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়া বা এই সমস্ত দেশে কি হতে পারে? আমাদের যেটা আমার হিসাবে বা আমার কাছে যেটা মনে হয় আর কি, যে বাংলাদেশের মতো দেশগুলোতে বা এই যে উন্নয়নশীল দেশগুলো যেগুলো আছে, এইসব দেশে হয় কি, যে মেয়েদেরকে তুমি যত সহজে অর্থনৈতিক সিকিউরিটির দিকে নিতে পারো, তত সহজে তাকে কিন্তু এম্পাওয়ার করা যায় না। এর অনেকগুলো কারণ আছে, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অনেকগুলো ব্যাপার আছে। একটি মেয়েকে তুমি যদি তার সাংস্কৃতিক ভাবে আমরা এটাকে বলি রেপ কালচার, যদি এটা যদি অ্যাকসেপ্টেড থাকে, হ্যাঁ, তো রেপ কালচার মানে এই নয় যে সব পুরুষেরা রেপ করে। রেপ কালচার মানে হচ্ছে যে একটি মেয়েকে যখন রেপ করা হয় বা একটি মেয়েকে শারীরিকভাবে অসম্মান করা হয়, এইটা নিয়ে সমাজে খুব একটা বেশি নাড়াচাড়া হয় না। মানে ব্যাপারটা এরকম যে ও তো মেয়েটা ওরকম জামা কাপড় পরে গেছে কেন, সে তো রেপ হইতে চাইছে, এরকম কথাবার্তা বলে অনেকে, দেখবে তুমি। যে আর আমাদের পুরুষদের মধ্যে তো এক ধরনের পারভার্সন থাকেই, এটাকে আমি রেপ কালচার বলি না, আমি বলি পারভার্ট কালচার। এটা পারভার্সন পুরুষের মধ্যে কাজ করে এবং কথা বলে আরাম পায়, মেয়েদের ব্যাপারে কথা বলে খুব আরাম পায়। এখন এই যে আরাম পাওয়াটা, এটা যেই কালচারে যত বেশি, তুমি বুঝতে হবে যে সেই কালচারের মধ্যে মানে সেটাকে তত বেশি রেপ কালচারের দিকে নেওয়া যায়। এখন একটা মেয়েকে শুধু কেবল আমরা গার্মেন্টস প্রচুর মেয়ে কাজ করে না, ও টাকা পয়সা মোটামুটি যা পায়, যেটুকুই পায়, ওটা তার কিন্তু তার এম্পাওয়ারমেন্টে, অন্তত তার এই যে ডিসিশন মেকিং এ রোল রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা যথেষ্ট কিনা, এটা দিয়ে একটা নারীকে আমরা বলতে পারি কিনা সে এম্পাওয়ার। একটা মেয়েকে যদি তার নিরাপত্তা না দেওয়া যায়, এই যে রামিসা মেয়েটা, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ওটা মেয়ে বলাই তো, মানে মেয়ে বলা যায় কিনা এটাই তো বড় প্রশ্ন। এই যে জিনিসটা, এই মেয়েটাকে যে এই যেভাবে বা এরপরে আরো তো অনেক ঘটেছে, আমি দেখলাম স্ট্যাটিস্টিক্সে, তোমার ওই যে আইন ও সালিশ কেন্দ্রের ইয়েতে গেলে দেখা যায় যে কন্টিনিউয়াসলি এই যে বেড়ে যাচ্ছে। এগুলো আমরা হয়তো পরে আর একটু অন্যভাবে আলোচনা করবো, কিন্তু এই যে এই জিনিসটা, এটা নিয়ে সাধারণ মানুষের ইয়েটা কি, সাধারণ মানুষ কিভাবে এইটাতে রিয়াক্ট করছে? তোমার কি মনে হয় যে খুব বেশি সাধারণ মানুষের এই নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে? আমি সোশ্যাল মিডিয়াতে দেখি প্রচুর মানুষ কথা বলে, হ্যাঁ। তারপরে তো এই যে ব্যাপারটা ঘটলো, এই রামিসের ঘটনাটা নিয়ে এখন তো মানে দেখা যাচ্ছে বিচার ব্যবস্থার মধ্যেও একটা টানাপোড়েন আছে, এ টানছে সে টানছে, এটা নিয়ে আবার রাজনীতি আছে, যেখানে এটা রাজনীতির ব্যাপার হওয়া উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে। তো এই যে কালচারাল ইয়ার মধ্যে তোমার অনেকগুলো এই যে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আহ, প্রচুর পরিমাণে কালচারাল একটা ব্যাপার আছে, যেখানে মেয়েদের শরীরটাকেই মেয়ে মনে করা হয়, অর্থাৎ যেটাকে বলে ডিহিউম্যানাইজেশন অফ ফিমেল বডি। অর্থাৎ আমি একটা মেয়েকে চিন্তা করছি তার বডির প্রেক্ষিতে, তার বডি কত সুন্দর, সে কতটা দেখতে, কতটা কি, এইগুলো নিয়ে আমি বেশি মাথা ব্যথা। তো এর পিছনে যে কারণটা, এটাকে বলে ডিহিউম্যানাইজেশন, অর্থাৎ তুমি তাকে একটা শুধু একটা শরীর, অর্থাৎ এই যে excuse me, আমরা যখন বাজারে মাংস কিনতে যাই, তখন এই যে আমরা বলি যে কচি ঘাসি দাও, তাই না? কারণটা কি? ওই মাংসটা ভালো। তো এইরকম মানে ওটা যে একটা আলাদা একটা প্রাণী, ওই যে খাসিটা, সে যে আলাদা একটা প্রাণী, আমরা তো তাকে সেভাবে দেখছি না, আমরা তাকে একটা মাংসপিণ্ড হিসেবেই দেখছি। তেমনি একটা মেয়ের ব্যাপারে যখনই এই যে ডিহিউম্যানাইজেশনটা ঘটে, তুমি দেখবে যে আমাদের সোসাইটিতে এটা আছে। একটা মেয়ের মূল পরিচয়টাই হচ্ছে তার শরীর। এই ডিহিউম্যানাইজেশন, অর্থাৎ তার হিউম্যানাইজেশনের থেকে তুমি তাকে শুধু একটা শরীরের হিসাবে, অবয়ব হিসেবে চিন্তা করলা, বা পুরুষেরা করলো, এটাই হচ্ছে তোমার আমার মতে রেপ কালচার। কারণ এই থেকে এই মেয়েটার হিউম্যানিটিকে তুমি কনসিডারেশন আনছো না,
তুমি দেখবে যে যখন এই যে মেয়েরা ইয়েতে যায়, কি বলে এটা, গার্মেন্টসে যায়, এরা কিন্তু দল বেঁধে যায়। এটা একটা সিকিউরিটি মেজারও বটে। কিন্তু তারা কেন দল বেঁধে যেতে হবে? একটা মেয়ে তো তার একা একাই চিনতে পারে। তার মধ্যে আবার দেখবে তারা যখন হাঁটে তখন ওই পাশ থেকে সিটি শোনা যায়। এখনকার অবস্থা আমি জানি না। আমি যখন ছিলাম দেশে আমি এগুলো প্রায় শুনতাম। তবে মাঝে মধ্যে কথাবার্তা হয়তো তখন খুব বেশি একটা ইয়ে দেখি না। এর মধ্যে আবার কতগুলা ব্যাপার আছে। তোমার ফেমিনিস্ট ইয়েতে বলে যে সব মেয়ে আবার সমানভাবে এটা ইন্টারসেকশনালিটি সমানভাবে কিন্তু ইয়ে নয়, ডিসএম্পাওয়ার্ড নয় বা কোনো কিছু শিকার ভিক্টিমাইজ হওয়া তা নয়। এর মধ্যে আবার একটা ব্যাপার থাকে যে তোমার আহ, এই যে ধরো সংখ্যালঘু মেয়েরা, এরা একরকমের হবে। এদের এদের রিস্ক বেশি হবে কিছুটা, ইভেন এই আমেরিকার মতো জায়গাতেও। বুঝতে পেরেছো কথাটা? এটাকে আমরা বলি সোশ্যাল ক্লাস, জেন্ডার এবং রেস ইন্টারসেকশন। তো এখানে রেস তো বাংলাদেশে তো রেসের ব্যাপারে বাংলাদেশে বেশি হয় এথনিসিটি। এথনিসিটিটা কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। তো একটা মেয়ে যখনই আহ, নিচে একটু নিচের দিকে পয়সা করি কম থাকবে, আবার সে কি বলে এটা হিন্দু বা এই ধরনের হবে, হ্যাঁ, এবং তার কি বলে রেস, মানে তোমার রেসটাকে আমি এথনিসিটি দিয়ে বললাম। আর সোশ্যাল ক্লাস যদি তার নিচের দিকে হয় এবং জেন্ডার, সে যদি মেয়ে হয়, সুন্দরী মেয়ে হয় বা অসুন্দরী হলে অসুবিধা পাই, বা পুরুষের তো আবার কোনো সুযোগটা পেলে আর কি। তো এখন এই যে এই তিনটা জিনিসের যখন ইন্টারসেকশন হয় তখন একটা মেয়ের রিস্ক বেড়ে যায়। হ্যাঁ, রোহিঙ্গা মেয়েরাও কিন্তু আমি যা খবরটা জানলাম ওই জায়গাতে রোহিঙ্গা মেয়েরাও খুব খারাপ অবস্থায় আছে। কারণ ওরা তো কাজ করতে পারছে না। ওদেরকে তো ওদের ওই এমপাওয়ারমেন্টের ওই জায়গাটাতে ওরা ফাঁকা, এবং এর ফলে ওরাও কিন্তু বিপদে আছে। কেমন? তো এখন এই যে তারপরে আমরা বলছি যে গার্মেন্টস এর মেয়েরা খুব এম্পাওয়ার্ড, হ্যাঁ, টাকা পয়সা আছে। যদি বিবাহিত হয় স্বামীর সাথে বার্গেন করতে পারে স্পেস নিয়ে। এটাও আমার একটা কাজের ইয়ে ছিল, জায়গা ছিল। ওদের সাথেও আমি কাজ করেছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি এর এর উপরে ওদেরকে তো উঠতে দিচ্ছ না তুমি। ওরা দেখবা যে মেইনলি আমরা মেয়েদের এম্পাওয়ারমেন্ট এর কথা উঠলে আমরা বলি গার্মেন্টস কাজ করে। মেয়েদের লেখাপড়ার যে জায়গাটাতে সে যেতে পারছে না, যে জায়গাটা যেতে পারা উচিত সে সেখানে কিন্তু যেতে পারছে না। তো কিন্তু এই মেয়েটা যখন ওখানে কাজ করে তখনও কিন্তু সে ইনসিকিউর। ওখানে তার অনেক রকমের সমস্যা হয়, আমরা আমরা শুনেছি, আমরা জানি। কেমন রাস্তাঘাটে তার সমস্যা হয়। তুমি দেখবে প্রায় এই ধরনের খবর আসে যে রাস্তার উপর থেকে তুলে নিয়ে গেছে না। তো এই এইসব জায়গায় মানে এখানে সে কিন্তু একটু নিচের দিকে, তার ক্লাস পজিশনটা একটু নিচের দিকে। আবার উপরের দিকে থাকলেও মেয়েদের আবার ধরো মিডল ক্লাস যদি হয়, হ্যাঁ, সেই মিডল ক্লাসও অনেক সময় মেয়েরা আক্রান্ত হতে পারে। হ্যাঁ, আবার ওই যে বললাম একটা একটা কারণ হচ্ছে যে আহ, সংখ্যালঘু মেয়েদের ব্যাপারে উদাহরণ হচ্ছে যদি যদি তুমি অন্য ধর্মের হও, সংখ্যালঘু মানে আমি বুঝাচ্ছি যে অন্য ধর্ম, বাংলাদেশের ক্ষেত্রে ধরো অন্য ধর্মের যদি হও, সেক্ষেত্রে তোমার তোমাকে আহ, আহ, সহজ লক্ষ্যবস্তু হবা। কারণ হয় কি এইটা যদি কেউ করে তার সে নিজে মনে করে যে সে তো একটা ভালো মানে ভালো কাজ করলো। আর দ্বিতীয়ত যেটা অন্য মানুষেরা মনে করে যে এটা অন্য মানুষের অনেকেই মনে করে যে ঠিক আছে তুমি বিয়ে টিয়ে করে ফেলো, হ্যাঁ, বিয়ে করে এটার সমাধান দিয়ে দেয়। এতে ওই যে সোয়াবটা হয় আবার এটাও জাস্টিফাইড হয়ে যায়। কিন্তু মেয়েটার যে ক্ষতিটা হয় এটা নিয়ে কেউ চিন্তা করে না। কারণ মেয়েটাকে ওই যে বললাম ডিহিউম্যানাইজেশন হয়, অর্থাৎ মেয়েটাকে তো মেয়ে হিসেবে চিন্তা করছে না, চিন্তা করছে একটা মেয়ে হিসেবে, মানে একটা মেয়ে মানে একটা শরীর, শরীর হিসাবেই চিন্তা থেকে ওই যে মেয়েদের প্রতি ওই রেসপেক্টটা আসে না। আমি তুমি যখন বসি তখন আমরা পুরুষ হইলেও আমরা মানুষ। তুমি দেখবো আমরা হি, এখানে হি লেখা হয় জেনেরিক অর্থে, হ্যাঁ, মানব জাতি, সি লেখা হয় না। আবার কিন্তু মেয়েদের ব্যাপারে আসলে তখন দেখবে পুরুষদের আলোচনার মূল বিষয়বস্তু কি, একটা ইয়াং এই যে যে পুরুষরা যখন এক হয় তখন তারা মেয়েদের ব্যাপারে কি আলাপ করে। হ্যাঁ, ক্লাসের মেয়েটা কোন মেয়েটা সুন্দর, সুন্দর মানে কি, ওই মেয়েটার ও সবই আলাপ করে। তো যখন এটা আলাপ করে তুমি দেখবে যে আলাপের বিষয়গুলো হচ্ছে তার শরীর নিয়ে। ওই মেয়েটা কেমন মানুষ হিসাবে এগুলো আসে না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমি অনেক বেশি কথা বলে ফেলছি। তুমি আমাকে থামাইয়া দিও কিন্তু। আমি কি এখন থামবো? পুরোপুরি কথা বলবে? স্যার সমস্যা নেই আসলে। মানে আপনি একবারে যে আসলে আমাদের যে ক্রাইসিসটা বিশেষ করে ওমেন রাইটস এর, আপনি কিন্তু এটা বলছেন যে অমর্ত্য সেন স্যারের যে একটি বক্তব্যের কথা, যে এম্পাওয়ারমেন্ট শুধু মানে অর্থনৈতিক ভাবে নয়, যে ডিসিশন মেকিং এর যে একটি রোল রয়েছে সেটি হুম, আসলে খুবই চমৎকার বলছেন। এর পাশাপাশি আমাদের যে
মানে যারা গার্মেন্টস এর নারীরা স্যার এখনো মানে তারা ঐক্যবদ্ধভাবে যায় মানে একসাথেই, এবং তাদের বার্গেনিং পাওয়ার আছে। এবং আমি দেখছি যে আমার এরিয়াতে যেই মেয়েরা চাকরি করে তাদের হচ্ছে একটি সিদ্ধান্ত নেওয়ার বর্তমানে ক্ষমতা সৃষ্টি হয়েছে। তো মানে আপনার আলোচনার মধ্যে একবারে সব পয়েন্ট গুলো আসলে নিয়ে এসেছেন। মানে একটু বা আমাদের যে আবার কিছু পারিবারিক যে একটি সংকট রয়েছে, মানে অনেক পরিবার আসলে বর্তমানে ভীত সন্ত্রস্ত হয় যে আমার মেয়ে যদি বাইরে পড়াশোনা করে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে মানে তাদের কোনো সমস্যা হবে কিনা, যেটি আপনি স্যার যাতায়াতের কথা বলেছেন যে কোনো প্রতিষ্ঠানে গেলেই যে নিরাপদ থাকবে এমনটিও নয়। এটি আসলে স্যার আমাদের একবারে বিদ্যমান বাস্তবতা। তো সেই বাস্তবতার আলোকেই আসলে আমাদের মেয়েরা কিভাবে বড় হয়ে উঠছে। তো সেই জন্য আমি আসলে যখন আমাদের মানে ওই যে এজিএস যখন থাকতে ছিল না জগন্নাথ হলের মানে ব্যস্ততার জন্য, তখন আমি ভাবলাম যে আসলে একজন মেয়েকেও আমি ইনভাইট করি। তো সেই জায়গা খুব থেকে ভালো স্যার আমি করেছো এইবার ভাইয়া। হচ্ছে হুম। পূরবী রানী, আসলে আপনার কাছে যেতে চাই যে আমরা যে আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে এমন যে আন্তর্জাতিক গবেষণার আলোতে উন্নয়নশীল দেশের নারীদের অধিকার ও বর্তমান বাস্তবতা। তো সেক্ষেত্রে আমরা তো উন্নয়নশীল দেশের একজন নাগরিক, সেক্ষেত্রে আপনি একজন মেয়ে। তো আপনি আসলে কিভাবে দেখছেন যে আসলে মেয়েদের যে অধিকার বা বাস্তবতা সেটি যদি আপনার আলোকে একটু বলতেন। ধন্যবাদ স্যার আমাকে ফ্লোর প্রদানের জন্য। আমি কথা বলার শুরুতেই একটা স্লোগানের কথা বলতে চাই। স্লোগানটা হলো, আমি নারী, সারা পৃথিবী আমার যুদ্ধক্ষেত্র। এখন এই যুদ্ধক্ষেত্রটা কেন নিয়ে আসা হয়? বেসিক্যালি যখন কমপ্লিমেন্ট দেওয়া হয় একজন নারী এবং একজন পুরুষকে, তখন বলা হয় যে নারী এবং পুরুষ হলো একটি গাড়ির দুটি চাকা, একটি ছাড়া অন্যটি অচল। কিন্তু যখন আমরা বাস্তবিক দিক দিয়ে যাই, বাস্তবিক দিক দিয়ে তাদের প্রেক্ষাপট হয়ে যায় ভিন্ন। তখন দেখা হয় যে আমাদের নারীদের, আমাদের নিজেদের অধিকারের জন্য, একজন মানুষ হিসেবে অধিকারের জন্য আমাদের বারবার আন্দোলন করতে হয়, আমাদের কথা বলতে হয় যে আমাদের দিন, আমাদের এই রাইটটা আছে, আমাদেরকে এই রাইটটা দিন, আমাদের এই রাইটটা আছে, আমাদেরকে এই রাইটটা দিন। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটা সে জন্মগত ভাবেই পায়। এবং স্যার যেমনটা বললেন যে একজন নারী হিসেবে আমরা ছোটবেলা থেকেই একটা হ্যারাসমেন্টের শিকারের পর্যায়ে পড়ি, এবং সেখান থেকে নারী এম্পাওয়ারমেন্টটার অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ বেড়ে যায়। এখন যদি আমরা দেখি যে নারীদের এই হেনস্থার শিকারটা আসলে হচ্ছে কোথা থেকে, তো আমি বলতে চাই যে প্রথমেই কিছু যদি আমি তথ্যচিত্র তুলে ধরি, তাহলে প্রথম আলো থেকে আমরা দেখতে পাই যে উচ্চশিক্ষা স্তরে নারী শিক্ষার্থীদের বর্তমান হার প্রায় 50.41%। এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় যে মেয়েদের পাশের হার হচ্ছে 62.95%। এবং যদি বলা হয় যে সাধারণ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষায় মেয়েদের অবদান, তখন আমরা দেখি যে মেয়েদের অবদান 48 থেকে 52% হয়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেয়েদেরই অবস্থান ছিল 52%। এমবিবিএস এ প্রায় 54 থেকে 59% মেয়ে ভর্তি হয়। কিন্তু এর পরেও আমরা কি সেই জায়গাটা পাই? বা আমি যদি কর্মক্ষেত্রের কথা চিন্তা করি, তাহলে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েরা কিন্তু বর্তমানে এমন কোনো কর্মক্ষেত্র নেই যেখানে নেই। কিন্তু স্যার যেমনটা বললেন যে কর্মক্ষেত্র আমাদের জন্য সেফ কিনা সেটা এখনো আমরা শিওর করতে পারি নাই, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার কিন্তু এত বছর পেরিয়ে গেছে। যদি আমি আমার কথা বলি যে আহ, আজকের যে টপিকটা হয়েছে, মেইনলি আমি যদি যৌতুকের বিষয়ে বলি, তাহলে আমি বড় হয়েছি আমাদের বাংলাদেশের খুব প্রত্যন্ত একটা অঞ্চলে। যে অঞ্চলে আমি শুরু থেকে দেখতাম যে একজন একজন বাবা, সে তার মেয়ে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরপরই সে খুশি হন না। খুশি না হওয়ার মেন কারণ কি? খুশি না হওয়ার মেন কারণ হচ্ছে তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করতে হবে, এবং বড় করার পরে তারপরে আবার তার যখন বিয়ে দেওয়ার কথা হবে, তখন তাকে বেশ মোটা অঙ্কের একটা যৌতুক দিতে হবে। এবং সেই যৌতুকটা কেন দেওয়া হয়? সেই যৌতুকটা দেওয়া হয় মেইনলি তাকে তার জায়গা থেকে আরেকটা জায়গায় শিপমেন্টের জন্য। এবং কোথায় সেই শিপমেন্টের জায়গাটা তার জন্য সেফ হবে তাহা না করে শুরু থেকেই এক গাদা যৌতুকের বোঝা তার উপরে চাপাই দেওয়া হয়। এবং এই জন্যই মেইনলি হচ্ছে গ্রামাঞ্চলে এটা খুব প্রচলিত যে কন্যাদায়গ্রস্ত পিতা, কন্যাদায়গ্রস্ত পিতার ক্ষেত্রে এই বোঝাটা অনেক বেশি বড় করে দেখা হয় গ্রামাঞ্চলে। শহরাঞ্চলে যদিও ফেমিনিজম বর্তমানে খুব সাবলীল ভাবে এগোচ্ছে, তার জন্য এই
একটা যৌতুক যে প্রথাটা আছে সেটা খুব কম দেখা হয়, কিন্তু আমরা যদি গ্রামাঞ্চলের কথা চিন্তা করি তাহলে গ্রামাঞ্চলে এটা খুব সম্ভবত একটা বাড়িও খুঁজে পাওয়া যাবে না যেটা একবার না একবার এই যৌতুকের শিকার হন নাই। বলতে চাচ্ছি যে আহ একজন বাবা, কন্যাদায়গ্রস্ত বাবা, তার একটা মেয়ে শিশু সন্তান হলো, তারপর সে ছুটলো একটা ফিক্সড ডিপোজিট করতে ব্যাংকে। কেন ফিক্সড ডিপোজিট করতে হবে? কারণ 18 বছর পরে সেই মেয়েকে যখন অন্য একটি সুপুরুষের সাথে তিনি বিয়ে দিবেন, তখন সেই সুপুরুষ কতটা সুপুরুষ হবে সেটার জন্য মোটা অঙ্কের যৌতুক হচ্ছে দিতে হবে। যদি আমি সরকারি চাকরিজীবীর কথা চিন্তা করি তাহলে সেই অ্যামাউন্টটা হয় অনেক মোটা। যদি আমি বলি যে সরকারি চাকরিজীবী না হলেও তারপরেও আমাদের এরিয়ায় যদি আমি দেখি তাহলে সর্বনিম্ন যে যৌতুকের পরিমাণটা সেটা হচ্ছে 5 লক্ষ টাকা, এবং সর্বোচ্চ যে যৌতুকের পরিমাণটা সেটা 50 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু চলে যায়। এবং ঠিক এই টাকাটা যোগান দেওয়ার জন্য একজন বাবা সে তার মাসিক ইনকাম থেকে প্রতি সময়ে একটু 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 করে জমাতে শুরু করে। এবং যদি সে এভাবে শুরু থেকে মাসিক ভাবে জমাতে না পারে তখন তাকে দায়গ্রস্ত হতে হয় যে তার যে পারিবারিক সম্পত্তি আছে, তার যে ল্যান্ড আছে সেই ল্যান্ড খুব, আমি বলবো যে অল্প দামে হোক বা বেশি দামে হোক সে বিক্রি করে। অথচ সেই ল্যান্ড তার খাদ্য যোগান দেয়, তার পরিবারের একটা ভরসার জায়গা হয়। কিন্তু সেই ভরসার জায়গাটা কতটা ভালো হয় সেটা আসলে বোঝা যায় না। কারণ সে মেয়ে বিয়ে দিচ্ছে এবং সে তার সমস্ত ল্যান্ড হারাই ফেলতেছে। এবং দিয়ে দেওয়ার পরে তার যে দায়িত্ব শেষ হয়ে যায় তা কিন্তু না। মেয়ে জামাতাকে আবার আপ্যায়নের জন্য বা বিয়ে পরবর্তী যে অনুষ্ঠানগুলো থাকে সেই অনুষ্ঠানের জন্য তাকে চাপের মধ্যে থাকতে হয়, তাকে হইতে হয় ঋণগ্রস্ত, তাকে সব দিক দিয়ে সে একটা অনেক বড় হেসেলের শিকার হন। তো এই ক্ষেত্রে আবার আমি এমনও দেখেছি যে কোনো একটা বিয়ে বাড়ি ছিল, তো সেই বিয়ে বাড়িতে বরপক্ষ এসেছিলেন এবং বরপক্ষ আসার পরে তারপরে কোনো পক্ষ বাবা তার সমস্ত যৌতুকের টাকাটা জোগাড় করতে পারেননি। তো বর এসে সে নিজেই বলছে যে সে আর বিয়েটা করবে না। কেন বিয়ে করবে না? তাকে সে বললো যে আগে যৌতুকের টাকা পরিমাণ যৌতুকের টাকা একেবারে পেইড হবে, তারপরে আমি বিয়েতে বসবো। যদি যৌতুকের টাকা পেইড না হয় তাহলে আমি বিয়েতে বসবো না। এবং চিন্তা করুন তার পরবর্তী বিবাহ পরবর্তী ওই মেয়ের জীবন কি হবে, যেখানে শুরু থেকেই সে দেখতেছে যে শুধুমাত্র কিছু মাত্র টাকা, বকেয়া বকেয়া টাকার জন্য সে বিয়ে বাড়ির মতো আসরে এমন কথা বলছে। তো যখন ম্যারিড লাইফের পরবর্তীতে যাওয়া হয় তখনও সে মেয়েটার উপর হচ্ছে অত্যাচার চালায় এবং এটার জন্য হেনস্থার শিকার হয়, যেটাকে শারীরিক নির্যাতন হচ্ছে বলা হয়। এই সবকিছু মিলিয়ে আমরা যখন গ্রামাঞ্চলের কথা চিন্তা করি, গ্রামাঞ্চলে আসলে আহ আমরা বলতে পারি যে যৌতুক প্রথাটা, আমরা সবাইকে বলি যে হ্যাঁ যৌতুক প্রথা থামাতে হবে থামাতে হবে। এটা শুধুমাত্র মুখের বুলি পর্যন্তই হয়তোবা থেকে যায়, এটার ইমপ্লিমেন্টেশন আমরা তেমন ভাবে পাই না। তো ছোটবেলা থেকে এই ধরনের কিছু মুভমেন্ট দেখা, এই ধরনের কিছু কর্ম কার্যক্রম দেখার পরে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে বড় হয়ে এমন কিছু একটা করব যাতে অ্যাটলিস্ট আমার কথা বলার সুযোগটা তৈরি হয়। ঠিক সেই সময় আমি দেখলাম মুভমেন্ট এগেইনস্ট ডাউরির কথা এবং আমি জয়েন হয়েছি। এবং আজকে আমি খুব আনন্দিত যে আমি আমার কথাগুলো, ছোটবেলা থেকে হয়তোবা কথা বলার তেমন সুযোগ হয়নি আমার, আমি আমার কথাগুলো বলতে পারছি। এবং এখানে স্যার প্রেজেন্ট আছেন, স্যার আমাকে আহ্বান করার জন্য আবারও ধন্যবাদ। পূর্বী রানী অধিকারী, আসলে আমরা মানে একজন মেয়ের যে আসলে কষ্টের জায়গা বা একটি যে সামাজিক বাস্তবতা, এটি আসলে আপনি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে একটি অভিভাবক থেকে শুরু করে একজন মেয়ের যে কষ্ট, অভিভাবকের কষ্ট এবং তাদের যে আসলে জমি হারানোর যে ব্যাপারটি এবং বিয়ে পরবর্তী যে তাদের যে অসহায় এবং সেই সাথে বৃদ্ধ বয়সে তাদের যে খাদ্যের যে একটি ঘাটতি, সেটিকে আসলে আপনি একবারে চমৎকার ভাবে তুলে ধরছেন। তো স্যার আসলে এই একটি বিষয় নিয়ে স্যার আসলে আমি আপনার কাছে জানতে চাবো যে আমরা তো স্যার উন্নয়নশীল দেশ,
এবং যে আমার উন্নয়নশীল দেশের মধ্যে রংপুর বিভাগে মানে স্যার আমি অন্যান্য অঞ্চলেও আসলে টকশোতে ইনভাইট করেছি, তো তারাও বলেছেন যে তাদের সেদিকে যৌতুকের হার কম, কিন্তু রংপুর বিভাগের যদি আমি কথা বলি সেখানে যে মাইনরিটিস যারা রয়েছে তাদের স্যার বিয়ে হলে আসলে মানে যৌতুক মুক্ত বিয়ে আসলে খুঁজে পাওয়া টাফ। আমরা আসলে টকশোতে ইনভাইট করতে চাই যে আসলে কার বিয়েটি যৌতুক মুক্ত হয়েছে, তো এরকম স্যার আসলে উদাহরণ আমরা বের করতে পারি না। তো স্যার পূরবী নারীর যে একটি মূল্যায়ন স্যার সেটিকে আসলে এই উন্নয়নশীল দেশগুলোর আলোকে স্যার আসলে আপনি কিভাবে বলবেন যে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটি স্যার পুরবী কত তো বড় খুব আসলে সুন্দর, বাধা? পুরবী সুন্দর বলেছে তাই না? পুরবী যা বলেছে তার এটাকে আমরা বলি যে সে হলো ল্যান্ডেড, অর্থাৎ সে ওই ঠিক ওই জায়গাটি ওই ভূমিটি থেকে কথাটা বলেছে। তাকে তো তার সব কথাগুলোই আমার কাছে মনে হয়েছে যে সঠিক, একেবারেই রাইটলি টকড। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি যে তুমি কিভাবে এটাকে ব্যাখ্যা করবে? এটা আছে, নিশ্চয়ই আছে এটা। এবং যৌতুক আমাদের সমাজে খুবই খারাপভাবে আছে। আচ্ছা, এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে আবার, কিন্তু শুধু কেবল অর্থনৈতিক বিষয় না, এটা একটা কালচারাল বিষয় হয়ে গেছে না? এটা অনেক সময় দেখবে সামাজিক স্ট্যাটাসের ব্যাপার। আমি আমেরিকায় তো এটা হয় না। আমার মেয়ের বিয়ে হয়েছে, ছেলে বিয়ে করবে। তো এখানে এই সমস্ত আলাপই কেউ করে না। কে কি দিল না দিল এটা আলাপই আসে না। তাই না? তো এখন কিন্তু এই যে জিনিসটা বাংলাদেশের মতো দেশগুলোতে বা আ ভারতীয় উপমহাদেশে এই যে এভাবে এটা মহীরুহের মতো হয়ে গেছে। এটাকে কি করা যাবে? এটার একটা অবশ্যই একটা কারণ হচ্ছে অর্থনৈতিক। আ আচ্ছা, হিন্দুদের মধ্যে এটা প্রচলিত ছিল ১ম এ হিন্দুদের মধ্যে। মুসলমানদের মধ্যে সিস্টেমটা ছিল ভিন্ন। হ্যাঁ? তুমি এখনো মিডল ইস্টে গেলে দেখবে যে মেয়েকে দিতে হয়, ছেলেকে নয়। আমাদের ওখানে হয়ে গেছে উল্টাটা। কারণ হচ্ছে যে মেয়েদের হিন্দু মতে মেয়েরা সম্পত্তি পায় না তো। তুমি এগুলো জানো তোমরা তবুও। তো তখন ও ও একটা স এটা বহু বছর আগের কথা। তখন তো আর মানুষের এত অভাব-অনটন ছিল না। তখন যে ঠিক আছে মেয়ে একবারে চলে যাবে, মেয়েকে কিছু দিয়ে দেওয়া আরকি। যেন তার আর কোন সমস্যা না হয়। তো ওই ধারণা থেকেই তোমার এই জিনিসটা এসছে। এখন যখন মাস কনভার্সন হলো, হিন্দু ধর্ম থেকে ইসলামে চলে গেল, মুসলিম হলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো যারা হিন্দুদের থেকে, ওরা হিন্দুদের আর কিছু নিয়ে যাক বা না যাক ডাওরিটা নিয়ে গেছে সাথে করে। এবং এর ফলে হয়েছে কি যে এরা ওই মুসলমানদের যেখানে মেয়েদেরকেই দেওয়ার কথা, পুরুষদেরকে নয়, এবং মেয়েরা ওখানে কিন্তু সম্পত্তি পায়। কিন্তু আসলে বাস্তবতায় হয়তো পায় না, বা ওই ওই ও ওইভাবেই আরকি, ওই যে আগের যেসব জিনিস খারাপ থাকে, এই সব কনভার্শন এই দেখবা যে ওগুলো নিয়ে যায় সুবিধাবাদীটা। অর্থাৎ পুরুষতন্ত্রের এটা একটা শিক্ষা। পুরুষ যেখানে সুবিধা থাকবে সে সেখানেই ইন করবে এবং ঠিক মতন ইন করবে। ধরো একজন পুরুষ সে তার বউকে পড়াশোনা করতে দিচ্ছে। পড়াশোনার পরে চাকরি-বাকরিও করতে দিচ্ছে। কিন্তু সে আশা করছে যে বউ চাকরি-বাকরি করে টাকাটা এনে তার কাছে দেবে। এই যে এ বে গার্মেন্টস এ যারা কাজ করে অনেক সময় যে ভায়োলেন্স যেটা হয় ভেতরে, এই ভায়োলেন্স এর একটা কারণ হচ্ছে তোমার এই যে রিসোর্স কন্ট্রোল। অর্থাৎ মেয়েটা যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা যদি একে না দেয়, হাসব্যান্ডকে না দেয়, তখনই মারামারিটা লাগে। এটা কিন্তু আমি এই যে উন্নত বিশ্ব দেখেছি। এরা নিচের দিকে থাকে, এই মেয়েগুলো দেখবে যে এখানে এম আ আ আফ্রিকান আমেরিকান মেয়েরা অনেক বেশি বলা হয়ে থাকে empowered than other groups, ইভেন হোয়াইট অথবা এশিয়ান এদের চেয়ে বেশি empowered থাকে। কারণ ওরা কাজকর্ম করে। অনেক এটা হিস্টরিক্যালি এই যে আফ্রিকান আমেরিকান মেয়েরা ওরা কাজকর্ম করে, কাজ করে। তো যখন কাজ করে এবং ওরা দেখবে খুবই empowered হয়। ওদেরকে এই ফাইজলামি করতে গেলে অনেক সময় অনেকে বিপদে পড়ে। কারণ ওরা খুবই প্রতিবাদী। তো এই যে মেয়েগুলো এরা আবার কিন্তু আর্লি বিয়ে করে। অনেক এদের মধ্যে দেখা যায় একটু আর্লি বিয়ে করার টেনডেন্সি আছে। তো বিয়ে করার পরে যখন সে চাকরি-বাকরি করে তখন ওই যে পুরুষটা এখানে আবার ঘন অনেক সময় হয়ে যায়, ফায়ারিং চলে। তো দেখা যায় যে আর আফ্রিকান আমেরিকান ছেলেরা আবার এখানে একটা রিস্কের মধ্যে থাকে চাকরি-বাকরির ক্ষেত্রে। এটাকে আমরা ডিসক্রিমিনেশন এর ওটা আরেকটা আলোচনা আরকি। এটা ডিসক্রিমিনেশন হওয়ার ফলে তারা হয়তো চাকরি হারিয়ে ঘরে বসে আছে। তখন মেয়েটা রোজগার করে আনছে, হ্যাঁ? এখন সে ভাবছে সে তো পুরুষ, তাই না? পুরুষ সিংহ। তো তাকে হয়তো সে যেভাবে চাচ্ছে কন্ট্রোল করতে সে পারছে না। তখন এই গোলমালটা লাগে। এই যে এখানে আমেরিকায় তোমার ডোমেস্টিক ভায়োলেন্স এর একটা মূল কারণ এটা। এবং এখান থেকে পরে তো ডিভোর্স হয়ে যায়। এই দেশে আমেরিকায় কিন্তু ডিভোর্স রেটটা সবচেয়ে বেশি সারা ওয়ার্লড এ।
তো এই ব্যাপারটা, এই যে ডিভোর্সের ব্যাপারটা যদি মানুষ খারাপ ভাবে দেখে, কিন্তু আমি দেখি এটাকে এম্পাওয়ারমেন্টের একটা ইয়ে হিসাবে। মেয়েরা খুব ইজিলি ডিভোর্স করতে পারে, আমাদের বাংলাদেশের মেয়েরা পারে না, মানে সুযোগ থাকলেও পারে না, তারা ডিভোর্স করতে চায় না। কালচারালি এটাকে ছোট চোখে দেখা হয়, এখানে কিন্তু তা নয়। তো আমি যে কথাটা পূরবী বলেছে, সেখানে হয়েছে কি যে এই যে কালচারাল একটা অ্যাকসেপ্টেন্স, যৌতুক নিয়ে বিয়ে করা, এবং যে যত বেশি তোমার উচ্চ উচ্চ শ্রেণীর হবে সে তত বেশি যৌতুক দিবে, না হলে পরে তো কি হলো, এটা তুমি যৌতুক দিলা না কিছু না, তোমার তো সোশ্যাল স্ট্যাটাসে তুমি ছোট হয়ে যাবা। তো এইটা হচ্ছে বড় লোকদের ক্ষেত্রে, তবুও এটা একটা একটা পর্যায়ে যায়। তারপরে তো আমরা দেখি বড় লোক, অ্যাটলিস্ট মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসে প্রায় ঘটে, এই যে পণের টাকা দেয় না বলে মেরে ফেলে মেয়েটাকে, না এরকম ঘটে তো। কিন্তু ইয়েতে এই এই যে ঘটনাগুলা ঘটে, যে তোমার একজনকে পণের টাকা দিল না মেরে ফেললো, ডাউরি দিল না মেরে ফেললো, এই ব্যাপারটা তুমি যদি খেয়াল করো যে কেন নর্থ বেঙ্গলে, আমাদের রংপুর বা এই সমস্ত অঞ্চলে এটা কেন, এটা বেশি কেন আমার, কিন্তু আমার কেন যেন মনে হয় এটা কিন্তু আহ, মানে শুধু যে ওইদিকে আছে তা নয়। আমি নোয়াখালীর মানুষ, তো নোয়াখালীতে আমার অরিজিনাল ইয়ে, তো নোয়াখালী আবার, কিন্তু আমি জন্ম বড় হয়েছি ঢাকায়। তো আমি দুই জায়গাতেই দেখেছি যে এটা কিন্তু আমি যখন ছিলাম এটা কিন্তু ভালোই ছিল, কারণ একটা মূল আলোচনার বিষয়ই যে কোনো বিয়ের, হিন্দুদের ক্ষেত্রে বিশেষ করে আমি দেখেছি যে একটা ব্যাপার হচ্ছে যে তুমি কে কি দিবে না দিবে এটা নিয়ে আলোচনা হয়, হবেই, হতো তখন। এখন এখন কি অবস্থা জানি না, এখন তো একটা মেয়ে চাকরি বাকরি করে এটাই বিরাট যৌতুক। আচ্ছা, যাই হোক, আমি এখনো যেটা বলছি, হ্যাঁ স্যার একটু খালি আপনাকে বলতে, যে আমাদের ওইদিকে যে অবস্থা, মেয়ে চাকরি করলেও আসলে মাঝে মাঝে দেখি যে আসলে তাদেরকে যৌতুক হ্যাঁ দিতে হয়। স্যার আপনার কাছে আমি আসলে একটা প্রশ্ন আসলে রাখতে চাই, যে পৃথিবীতে আসলে স্যার এমন কোনো হিস্টোরি আছে কিনা যে আসলে যেটির কারণে আসলে একটি কমিউনিটি বিলুপ্ত হয়ে গেছে বা তারা আসলে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। মানে অনেকে স্যার একটা বিষয় বলে থাকে, যেমন ধরেন আমি যদি আমার পরিবারের আশেপাশে বলে থাকি যে আমার যারা জেঠু রয়েছেন, যার 2 থেকে 3টা মেয়ে ছিল, তার আজকে জমিহীন। তো তাদের তো আসলে স্যার পরবর্তী প্রজন্মের কাছে জমি থাকবে না। তো তখন আমরা দেখি যে তাদের আসলে দেশ ত্যাগ করার একটি প্রবণতা থাকে। এবং আমি এটা দেখেছি যে স্যার আমাদের ঠাকুরগাঁয়ে একসময় যে জমিগুলা হচ্ছে মানে মানে হিন্দুদের ছিল, সেটি আসলে বিক্রি করে বা মানে মেয়ের পুত আসলে স্যার আমাদের ওইদিককার মানুষদের তো আর সঞ্চিত অর্থ নেই। তো তাদের যখন বিয়ের সময় আর কি মেয়ের খরচটা যে পুরোটাই বহন করতে হয়, তার কারণে আসলে স্যার তারা ল্যান্ডলেস হয়ে যায়। তো পৃথিবীতে স্যার এমন কোন উদাহরণ রয়েছে কিনা যে কোন একটা জনগোষ্ঠী একটা কালচার চর্চার কারণে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে এমন? এভাবে তো রে ভাই, আমার তো এত এত জ্ঞান নাই। আমি এই একেবারে একটা একটা কি বলে তোমার একটা কোনো কি বলে এটা, একটা একটা কমিউনিটি পুরোপুরি তোমার ধ্বংস হয়ে গেছে এই ধরনের একটা কালচারাল প্র্যাকটিসের জন্য, এটা তো আমার ঠিক ওইভাবে জানা নাই। তবে ওই যে ইতিহাসে আছে যে ওই আমাদের সিন্ধু সভ্যতার, যেটা ওদের নাকি পতনের একটা মূল কারণ ছিল এই অনেক মানে এটা এটা আমি এইগুলোর উপর আমার এক্সপার্টিস না, আমি গবেষণা করি নাই, জাস্ট আমি শুনেছি তখন যে এই যে এক ধরনের ওভার বিকৃত ওরা বলে আর কি, যে সেক্সুয়াল এর কারণে এসব ঘটেছে। একটা জিনিস হয় কি, যে যখন মানে আমি ইন জেনারেল বুঝি আর কি, যা একটা কমিউনিটি পুরোপুরি ধ্বংস হয়ে না গেলেও একটা মার্জিনাল হয়ে যায়, হয়ে যেতে পারে অন্তত টেকনিক্যালি, থিওরিটিক্যালি। আমরা তুমি যে উদাহরণটা দিলে যে বিশেষ করে লোয়ার ক্লাস লোকজনের মধ্যে একটা মেয়েকে বিয়ে দিবে কিভাবে, এখন একটা মেয়েকে বিয়ে দিতে গেলে যে পরিমাণ খরচ বরচ বাংলাদেশে, আই ক্যান টেল ইউ যে আমেরিকায় একটা মেয়েকে বিয়ে দিতে খরচ অনেক কম, অনেক কম। কারণটা কি? আমেরিকায় কম কারণটা হচ্ছে স্যার? বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে কি হয়, তোমার সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে হয়, বুঝছো কথা? যেমন আমি যদি বাংলাদেশে থাকতাম, আমাকে সবাই বলতো যে তুমি তোমার মেয়ে বিয়ে দাও ইয়েতে, কি বলে ওই যে সেনাকুঞ্জ, বা ওই যে বড় বড় কি কি সব আছে না, তোমাদের সবচেয়ে বড় কোনটা এখন জানি না, আমি যখন ছিলাম তখন সেনাকুঞ্জ টুঞ্জে দিত আর কি এগুলো। কিন্তু এই সমস্ত জায়গায় যেই পরিমাণ টাকা লাগে, আমি মাঝে মধ্যে ভাবি যে একটা ইউনিভার্সিটির প্রফেসরের পক্ষে কতটা সম্ভব, কিন্তু দেয় তো মানুষ, তাহলে কিভাবে দেয় আই ডোন্ট নো, তাই না? আমি আমি এখানে বসে ভাবি, বা আমি যখন বাংলাদেশে ছিলাম প্রফেসর হিসেবে, তখন আমার মনে হতো যে মানুষের কাছে এত টাকা মানুষ পায় কোত্থেকে? ওই যে এটার সাথে আবার অনেক কিছু জড়িত, এই যে দুর্নীতি বলো, দুর্নীতির কথা বলি আমরা। এখন আমার মেয়ে বড় হবে, মেয়েকে বড় হতে গেলে, মেয়েকে তো ভালো জায়গায় বিয়ে দিতে গেলে তাকে যৌতুক দিতে হবে, পরিষ্কার কথা। এখন ভালো জায়গাটা কি? ভালো জায়গা হচ্ছে ছেলে এই বড় চাকরি করে কিনা,
তাই না? তো আমাদের সময় বলতো যে ইউনিভার্সিটির প্রফেসর হলে খুব ভালো। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যে খুব ভালো বলতো যে সবাই বিদেশে যাবে, পিএইচডি করবো। এরপরে এই আওয়ামী লীগের রেজিমের সময় দেখলাম যে পুরা ট্র্যাজেক্টরি চেঞ্জ হয়ে গেছে। মানুষ স্ট্যাটাস এর ইয়েটা খুঁজছে হচ্ছে কোথায়? পুলিশের এএসপি বা অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাজিস্ট্রেট, কাস্টমস এর অ্যাসিস্ট্যান্ট কালেক্টর এদেরকে। ইউনিভার্সিটি টিচারের কোনো পাত্তাও নাই ওখানে। কারণটা হচ্ছে যে ওখানে তখন তোমার স্ট্যাটাস এর চেঞ্জ হয়ে গেছে, তার অনেক টাকা। তো এই ধরনের পাত্রকে তোমার পেতে গেলে তখন কি হবে? তোমাকে তো ওইরকম জিনিস দিতে হবে। বলে যে কি বলে আলগা পয়সা আছে। আমার কাছে একজন বলছিল যে সে ইয়েকে বাদ দিয়েছে। ইউনিভার্সিটি টিচারকে সে তার মেয়ের জন্য সিলেক্ট করে নাই। তাই আমি বললাম যে কেন? একটা ইউনিভার্সিটি টিচারকে তো সে ইয়ে হওয়া খুবই ওয়েল অ্যাক্লেইমড একটা মানুষ। তুমি তার কাছে কেন দিবা না? সে বলল যে না দেখো এ ওই টাকার আমার মেয়ে চলবে না। তাহলে তার কোন টাকায় চলবে? তো বলল যে এই যে এগুলো। কারণ যে এদের তো শুরুর বেতন তো বরঞ্চ লেকচারার, ইউনিভার্সিটি লেকচারারদের বেতন বেশিই পায়। কারণ তারা কিছু ইনক্রিমেন্ট পায়। এটা আমাদের সময় ছিল। এখন আছে কিনা জানি না। তো তোমার এখানে সমস্যাটা কি? বলল যে না এদের ক্ষমতা বেশি। এ আলগা টার্মটা হলো আলগা পয়সা আছে। এই যে আলগা পয়সা আছে, এই আলগা পয়সা তুমি তোমার মেয়েকে যদি দিতে চাও তাহলে ওই লোকেরও তো ওরকম আলগা জিনিসপত্র লাগবে। সে আলগাটাই হচ্ছে তোমার ডাউরি। তো এখন এই যে ডাউরির এই যে একটা এরকম ভাবে পড়লো, তুমি যদি এই যে কি বলে পরিসংখ্যান দেখো, সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ওই যে যেটাকে বলে এসডিজি 5, ওই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা 5 যেটা, সেটা বলা হয়ে থাকে যে বাংলাদেশ ও কিছু দেশের ভালো উন্নতি হচ্ছিল। কিন্তু এইটা এরপরেও মানে 16টা ইন্ডিকেটর তারা নিয়েছিল যে এই সমস্ত জায়গায় মেয়েদেরকে যদি তুমি ইয়ে করতে পারো, সেট করতে পারো, তাহলে পরে মানে ওরা যদি মানে ইকুয়ালিটি আনতে পারো, তাহলে পরে তোমার জেন্ডার ইকুয়ালিটি হবে। তো ওখানে দেখা যাচ্ছে যে এইভাবে চলতে থাকলে মানে এখনো যদি এইভাবে চলে তাহলেও ৩৫১ মিলিয়ন মেয়ে এই তোমার ২০৩০ সাল নাগাদ খারাপ অবস্থায় থাকবে। এবং এইটা যদি এভাবে চলে তুমি আরো স্ট্যাটিস্টিক্স পেতে পারো ওখানে, যে আমি বারবারই বলি যেটা মেয়েদের আমার কাছে এখন মনে হয় বাংলাদেশের প্রেক্ষিতে যে মেয়েদের এম্পাওয়ারমেন্টের মূল ব্যাপারটা হচ্ছে নিরাপত্তা। শুধু মানে তুমি অফিসে বসলে তুমি ইউএনও তুমি ওইটা সেটা তুমি অর্ডার দিলে এটা ঠিক আছে, গভর্নমেন্ট তোমার জন্য ওখানে ইয়ে রেখে দিল, নিরাপত্তা দিল। আমি এই ক্লাসটাকে নিয়ে আমি মোটেই চিন্তিত না। আমি চিন্তিত ওই ক্লাসটাকে নিয়ে যারা ওই যে গার্মেন্টসে যায়, সেই মেয়েটির নিরাপত্তা তুমি দিতে পারছো কিনা। এবং বলা হচ্ছে যে ৭৬% মেয়ে এই কোনো না কোনো সময় তার ইন্টিমেট পার্টনার ভায়োলেন্সের শিকার হয়েছে গত ১ বছরে। হ্যাঁ? এবং এটা এটা আমি ওভারঅল বলছি আরকি। আবার প্রায় ২/৩ মেয়ে কোনো আইনি সুবিধা পায় নাই। আবার 62% মেয়ে কখনো তার যে এই ঘটনাটা ঘটেছে কাউকে বলতে পারে না। এটাও কিন্তু কালচারাল ব্যাপার। মানে তুমি একটা মেয়ের যেই ওই যে আমরা যেটা বলি ভার্জিনিটি, এবার তুমি দেখবা যে ভার্জিনিটি জিনিসটা কিন্তু ছেলে, পুরুষ, নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা। কিন্তু আমরা সবাই সবসময় ভার্জিনিটি শব্দটাই ব্যবহার করা হয় মেয়েদের ব্যাপারে। পুরুষের ভার্জিনিটির কোনো মা-বাপ নাই। এটা এটা কিন্তু মেয়েদের আছে। এবং মেয়েরা কিভাবে চলবে, কিভাবে ফিরবে এটা নিয়ে কিন্তু সব ছোটবেলার থেকেই তারা কথা শুনে অভ্যস্ত। আমি তো আমার ছোট বোনদেরকে বলতাম একসময়। আমি যখন ছোট, আমি নিজেও ছোট তখন। আস্তে, আস্তে যখন সমাজবিজ্ঞান পড়তে গেলাম তখন দেখলাম যে বিষয়গুলো কতটা মানে বায়াসড এইসব বিষয়ে। হ্যাঁ? তো এখন ধরো যে এই যে তোমার ক্রমাগত ডাওরির সাথে আবার তুমি দেখো যে ভায়োলেন্স, ভায়োলেন্স তীব্রভাবে সম্পর্কিত। কারণ তুমি পয়সা না পেলে তুমি বউকে মেরে ফেলছে। ব মানে এট লিস্ট তাকে ভার্বাল অ্যাবিউজ তো হচ্ছেই। তুমি যদি গায়ে হাত নাও তোলো, অনেকে মনে করে যে শুধু গায়ে হাত তুললেই বোধহয় ভায়োলেন্স হয়। না, না, নো নট এট অল। ভার্বালি যে তুমি যে গালাগালি করছো, এটাও একটা অ্যাবিউজ। হ্যাঁ? এই অ্যাবিউজটা তো অহরহ হচ্ছে। হ্যাঁ? হয়তো তুমিও এবং শিক্ষিত, স্যার তোমার বউ হ্যাঁ, মানে বলো। আপনি যে অ্যাবিসের কথা বললেন এটা স্যার গতকালকে লালমনিরহাটে আদিতমারিতে আসলে ভারতী নামিন নামে একটি মেয়ের আসলে স্যার ২টা পা আসলে ভেঙে দিছে ওনার স্বামী প্রদীপ রায়। তো এটি গতকালের আসলে সংবাদ মাধ্যমে আসলে এসেছে এটি। তো এই অ্যাবিসটা তো স্যার ভার্বাল আছে, এই সাথে এখনো স্যার মৌখিক আছে। আমরা দেখি যে ঠাকুরগাঁয়ে কয়েকদিন আগে রানী শঙ্কলে একজন হচ্ছে মানে ৯ মাসের
মানে অন্তঃসত্ত্বা নারী আসলে গলায় ফাঁস দিয়ে মারা যায়। তো মানে এর কারণ হিসেবে পিতা বলে যে 50,000 টাকার যৌতুক শুধু বাকি ছিল, যার কারণে আসলে প্রতিনিয়ত কথা শুনতে হতো। এমন একটি বাস্তবতা এসে দাঁড়িয়েছে। মানে এবং কি এটা পুরা ব্যাপারটা? সরি, আমি কি বলবো নাকি জি পুরবি স্যার, বলবে? আচ্ছা, জি স্যার, আপনি বলুন। আচ্ছা, আমি বলছি যে এই যে পুরা ব্যাপারটা তুমি একটা জিনিস খেয়াল করে দেখো। মানে নারীকে যখন তখন মাইর দেওয়া যায়। তুমি এটাকে ধরো একটা যৌতুকের কারণে বলছো। কিন্তু ওভারঅল তুমি দেখো খেয়াল করে। আমি তোমার এখানে আসার আগে এমনি দেখছিলাম যে মানে একটু ওভারঅল বাংলাদেশের কি পজিশন আরকি এই তোমার ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এবং তাদের হিউম্যান রাইটস এবং তাদের এম্পাওয়ারমেন্ট এসব যোগ করে কি অবস্থা। তো আমি দেখলাম যে বাংলাদেশের এই এই অবস্থা এই যে তোমার ২০২৩ সাল পর্যন্ত ধরো যে বাংলাদেশের ছিল 62 ছিল স্কোর এইসব মিলিয়ে। এখন এটা 59 এ নেমে এসছে। এখন তুমি বলো আমাকে যদি মানে কি এটা তো তোমার এই ভায়োলেন্সটা তো আলাদাভাবে ডাউরির জন্য নয়। পুরো মিলিয়ে এই সব ভায়োলেন্স গুলোকে হিসাব করে তারা বলছে। এখন এই যে এই ভায়োলেন্সটা কোত্থেকে হয়? একটা মেয়েকে তুমি ওই যে বললাম ডিহিউম্যানাইজেশন অর কমোডিফিকেশন অফ বডি অর্থাৎ তুমি একটা জিনিস তুমি বাজারে গেলে কিনতে পারো। একটা মেয়ের শরীরকে তুমি ওরকম কিছু মনে করো। এই যে যৌতুকটা এই যৌতুক জিনিসটার মধ্যে এক ধরনের কমোডিফিকেশন অফ হিউম্যান মানে এই মেয়েটার দাম এত। এই মেয়েটাকে যে আমি নিব, তুমি আমার কাছে দিবা এইজন্য আমাকে এত টাকা দিতে হবে। এক ধরনের কমোডিফিকেশন এর ব্যাপার আছে। অর্থাৎ কত টাকা মেয়ে যদি সুন্দরী হয় তাহলে পরে তোমার যৌতুক কম। মেয়ে যদি একটু মাঝারি হয় আরো কম। আর যদি দেখতে খারাপ হয় তাহলে তো বাপ-মার ওই যে বললা যে সবকিছু বিক্রি-টিক্রি করে দিতে হয়। এরপরেও এই দেওয়ার এই তো একটা প্রসেস আছে। সবাই তো আর হুট করে দিতে পারে না। তো তারপরে তখন হয় কি মাইর। এই যে মাইর জিনিসটা তুমি খেয়াল করে দেখবা যে এটা হঠাৎ করে যেন বেড়ে গেছে না একটু আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে আরকি বাংলাদেশের কথা বলছি। একটুখানি বেড়ে গেছে। এমনই অবস্থা হচ্ছে যে হ্যাঁ, কারণ আমি স্কোর দেখে বলছি। বাংলাদেশের স্কোর এখন হচ্ছে ৫৯ আগে ছিল ৬২ ২৩ সাল পর্যন্ত। হ্যাঁ? তো মানে ভালোর দিকে ৬২ ছিল, খারাপের দিকে। এটা যত কম হবে এটা খারাপ। মানে তোমার এই ভায়োলেন্স প্লাস জি স্যার, আসলে তাদের আমরা রাইট। আমরা আসলে দেখেছি যে মেয়েদের আসলে স্যার এবাস করা সোজা হয়ে গেছে। সেই সাথে এখন যদি আসলে সোশ্যাল মিডিয়ার যে একটি মানে বুলিং যে কালচার চলছে, সেটিকে যদি আসলে বিবেচনায় নেওয়া হয়, তো সেক্ষেত্রে মনে হয় এটি আসলে আরো ডাউনগ্রেড হয়ে যাবে। সেটি নারী রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, যেকোনো অধিকারের ক্ষেত্রে আরো সাইবার বুলিং এর একটা তীব্র মাত্রা যোগ হয়েছে। আচ্ছা, আমার মনে হয় পূর্বী বলুক, তারপরে আমি আবার বলি। আমি আবার টেক ওভার করি নাকি? না আমিই বলবো। মানে জি স্যার, কি জি স্যার। তোমাদের আমি জানি। হ্যাঁ? পূর্বী হ্যাঁ, বলবে না আমি সমস্যা বলবো? নেই। জি কে স্যার, পূর্বী আমি বলুক আসলে অনেকক্ষণ ধরে ও তো এখানে মেয়েদের রিপ্রেজেন্টেটিভ তো। ওকে তো কথা বেশি বলতে দেওয়া উচিত। হ্যাঁ। জি স্যার, স্যার আমি আসলে মানে আমাদের কথাগুলো আমি আসলে এক্সকিউজ মি আমি আসলে এখানে তোমাদের সাথে কথা এটা কিন্তু নরমাল টক শো ফর্মে আমি বলছি না। আমি কথাগুলো বলছি ডায়ালগিক্যাল অর্থাৎ আমরা আলোচনা করছি নিজেরা এইভাবে। তাই তোমরা অন্য কিছু মনে করো না। তুমি নিজে মডারেট করছো। তোমার ইচ্ছাটাই মূল কথা। কিন্তু আমি আমার সাজেশন বললাম আরকি যে আমি সাধারণত স্যার, এই কোনো সমস্ত সমস্যা নেই স্যার। আলোচনায় মেয়েদের ইয়াটা একটু বেশি থাকা উচিত। কারণ ওরা তো কথা সবসময় বলতে পারে না এরকম পাবলিকলি। তো এই জন্যই বলছি পুরবী বললে তারপরে আমি আবার টেক ওভার করতে পারি আরকি। হ্যাঁ, আমার জি আরো স্যার, কিছু জি স্যার। বলার আছে। আমি বলব একটু পরে। জি স্যার, ধন্যবাদ। স্যার আসলে মানে তো আমরা আমাদের যে মেয়ে সদস্যগুলো রয়েছে তাদেরকে বলেছি এটি দেখতে। কারণ মানে আপনি যে স্যার ডিহিউম্যানাইজেশন এর যে কথাটি বলেছেন, এটিকে যদি আসলে স্যার আমরা হিউম্যানাইজেশন এ রূপান্তর করতে পারি, তখন কিন্তু আসলে আমরা যৌতুক মুক্ত করতে পারবো। আমরা চাচ্ছি স্যার যে সোশ্যাল সায়েন্স এর বা মানে ধরেন শিক্ষাবিদদের যে থিওরি গুলা বা যে তত্ত্বগুলো, সেটি হচ্ছে এগুলা আমাদের মেয়েরা একটু একটু শিখুক। তো সেইজন্য আসলে স্যার আমরা আপনার কাছ থেকে আসলে বেশি শুনতে চাচ্ছিলাম। তো পূর্ববিরানি, আপনার কাছে আমি যেটি জানতে চাবো আসলে, স্যার যে আসলে ডিহিউম্যানাইজেশন এর যে কথাটি বলেছেন যে আসলে নারীদেরকে যে প্রোডাক্ট মনে করা বা বা হচ্ছে বিয়ের ক্ষেত্রে বিয়ের যেদিন ঠিক হবে সেই দিনই যে আসলে মনে করা যে তার হচ্ছে মানে গায়ের রং দেখে বা তার চাকরিজীবী সে পড়াশোনা করছে কি করে না এটির উপর দেখে যে আসলে যৌতুকের যে একটি মানে অ্যামাউন্ট সৃষ্টি করা হয়, তো এই সমাজ ব্যবস্থাটাকে আসলে পূর্ববিরানি অধিকারী আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? তো মানে আজকের সেটি এই আপনার টক অবস্থান থেকে। হ্যাঁ, আজকের এই টকশোতে আসার আগে আমি ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে যৌতুকের ইতিহাসটা আসলে আমাদের এই জনপদে আসলো কিভাবে। তো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার সময় আমি একটা খুব চমৎকার ইনফরমেশন পাই
সেটা হচ্ছে আপনার শুরুর দিকে যখন কৃষিকাজ মেইনলি শুরু হয়, তো তখন মেয়েদেরকে আর কি মনে করা হতো যে মেয়েরা বাড়িতেও কাজ করবে, মেয়েরা বাইরেও কাজ করবে। তো একজন পিতার যদি একটা মেয়ে থাকে, তাহলে সে হচ্ছে বাইরে এবং ঘরের ভিতরে কাজ করার জন্য তার পিতার যেই সোশ্যাল একটা স্ট্যাটাস, তার অর্থনৈতিক যে একটা স্ট্যাটাস বা সামাজিক একটা স্ট্যাটাস, সেই কাজগুলোর মধ্যে সেই সব স্ট্যাটাস হচ্ছে একটু ডেভেলপ হয়। তো এটার জন্য যখন সে তার মেয়েকে বিয়ে দিবে, তখন কি করা হয় যে সে তো তার পরিবারের একটা অংশকে বিয়ে দিচ্ছে, যেই অংশটা তার পরিবারের আহ, অর্থনৈতিক দিক থেকে তাকে হেল্প করতো। তো এটার জন্য শুরুর দিকে কি হতো, যে একটা ডালি প্রথা নামে একটা প্রথা ছিল আমাদের ওইদিকে। আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি যে ওইটা হচ্ছে বৌর প্রথা বা বৌরি প্রথা, সামথিং এরকম কিছু। তো তখন কি হইতো যে মেয়েকে যখন বিয়ে করতে যাবে, তখন হচ্ছে মেয়েকে টাকা দিতে হইতো, বা খাদ্যশস্য দিতে হইতো, বা অন্যান্য উপকরণ দিতে হইতো, যে আপনার মেয়েকে আমি হচ্ছে আমার ঘরে নিয়ে আসতে চাই, তার জন্য এটা হচ্ছে কন্যাপণ হিসেবে আপনি নেন। কিন্তু এই কন্যাপণটা ধীরে ধীরে হচ্ছে বরপণে কনভার্ট হয়, মেইনলি ক্ষত্রিয় একটা আন্দোলনের জন্য। তো ক্ষত্রিয় যখন আন্দোলন হয়, তখন হচ্ছে মনে করা হতো যে যারা আর কি উচ্চ বংশের যারা মানুষ, তারা ভাবতো যে মেয়েদের বিয়ে করার জন্য আবার মেয়েদের টাকা দিতে হবে, না এটা তো খুব নিচু কথা। তো তারা কি করলো, তারা হচ্ছে এই প্রথাটা সম্পূর্ণভাবে কনভার্ট করে দিল। বললো যে দানের সাথে দক্ষিণা ফ্রি বলে একটা আমাদের হিন্দু ধর্মের টার্ম আছে। তো তারা বললো যে মেয়েকে যেহেতু হচ্ছে দান করা হচ্ছে, আমাদের মেনলি হচ্ছে বিয়ের একটা রিচুয়ালে আপনি দেখবেন যে সম্প্রদান কথাটা আছে, মেয়ে সম্প্রদান। তো মেয়েতে যখন দান করা হবে, সম্প্রদান করা হবে, তো তার সাথে একটু দক্ষিণায়ন দিক। তো দক্ষিণা হিসেবে ঠিক করা হইতো যে তখন হচ্ছে খাদ্যশস্য দেওয়া হোক, বা হচ্ছে কিছু একটা দেওয়া হোক। সেটা হচ্ছে আপনার সোশ্যাল স্ট্যাটাসটা, যে যত বেশি পরিমাণে দেওয়া হইতো, তার সোশ্যাল স্ট্যাটাসটা হচ্ছে তত বেশি পরিমাণে হইতো। কাইন্ড অফ আগের যুগের যদি আমি রাজা বাদশাহের কথা বলি, তাহলে রাজা বাদশাহরা যেমন বলতো যে হচ্ছে আহ, এই প্রথাটা কাইন্ড অফ আমি আমার রাজকন্যা দিব, রাজকন্যার সাথে অর্ধেক রাজত্ব দিয়ে দিব। যে আমার রাজকন্যাকে জিততে পারবে, তাকে অর্ধেক রাজত্ব আমি দিয়ে দিব আমার রাজকন্যা সহ। তো এইভাবে চলতে 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 যখন আমাদের 1971 সালে আপনার যুদ্ধ হয়, যুদ্ধ পরবর্তী আহ, তখন তো হচ্ছে টাকার পরিমাণ খুব কম ছিল, একটা দুর্যোগ আক্রান্ত দেশ। তার উপরে অর্থনৈতিক দিক থেকে সবাই হচ্ছে আপনার টাকার পরিমাণটা খুবই কম। তারপরে এই সবকিছু দিক দিয়ে চিন্তা করে তখন যারা আধা সরকারি বা সরকারি কর্মকর্তা ছিলেন, তারা কি করলেন, তারা তাদের ডিমান্ড হচ্ছে বাড়াই দিলেন। যে আমাকে যদি হচ্ছে একটা মেয়েকে আমাকে বিয়ে করতে হয়, তাহলে বিপুল সংখ্যক হচ্ছে আমাকে টাকা দিতে হবে। এবং সেই অর্থনৈতিক দুর্যোগ বা মঙ্গা থেকে বের হয়ে আসার জন্য আপনার যেই হচ্ছে বরের পরিবার আছে, বরের পরিবার হচ্ছে টাকা নেওয়া শুরু করলো কনের পরিবার থেকে। এবং বর্তমানে যদি আমি দেখি, তখন হচ্ছে এটা আসলে অনেক সরকারি চাকরিতে আপনি দেখবেন যে দালাল ব্যবস্থা আছে। যদিও এই দালাল ব্যবস্থার পরবর্তী কোনো সুফল পাওয়া যায় না, কিন্তু একজন ছেলে সে সরকারি চাকরি করবে, তো সে দালালের খপ্পরে পড়েছে। দালালের খপ্পরে পড়ার জন্য সে কি করলো, সে হচ্ছে তার পরিবার থেকে একটা মোটা অঙ্কের টাকা, ধরুন হচ্ছে একটা আধা সরকারি বা সরকারি চাকরি, এটার জন্য হচ্ছে 20 লাখ টাকা তাকে দিতে হবে। এখন সে 20 লাখ টাকা এদিকে টেনে টেনে জোগাড় করে দিল। এখন পরবর্তীতে সে তো একটা চাকরিজীবী। এখন সরকারি হোক বা আধা সরকারি হোক, একটা চাকরিজীবী মানে তার তো বিশাল অবস্থা। এখন ঠিক এই বিষয়টাকে কেন্দ্র করে তারপরে হচ্ছে তারা এই সবকিছু উসুল করতে চাইতো কার থেকে, এই সবকিছু উসুল করতে চাইতো হচ্ছে আপনার মেয়ে পক্ষ থেকে। তারা দেখা শুরু করবে। এবং অনেক ক্ষেত্রে আমি এটাও দেখেছি যে ছেলে পক্ষ এসে মেয়ে পক্ষকে বলছে যে আমাদের তো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো হচ্ছে হাতে ধরাই দিবে, এরকম একজন বলছেন। সো এত টাকা হচ্ছে সে দিতে বলেছে, এবং সেই টাকা যদি দেওয়া হয়, তাহলে হচ্ছে আমাদের চাকরি নিশ্চিত। তো আপনি একটা কাজ করেন যে আপনার মেয়েকে হচ্ছে আমাকে দিয়ে দেন, এবং সাথে হচ্ছে দিয়ে দেন, এবং সাথে আপনি হচ্ছে টাকাটা দেন, আপনার মেয়ে তো পরবর্তীতে খাবে। এখন মেয়ের বাবা তো ভোলাশোলা, সে হচ্ছে দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কোনো চাকরি হইলো না বা কিছুই হইলো না। এদিকে তার লস, তার উপরে হচ্ছে সে বিয়ে করছে। এখন সম্পূর্ণ অ্যাটাকটা চলে যায় হচ্ছে মেয়েদের উপর। এটার জন্য হচ্ছে নারী আপনার জঘন্যভাবে নির্যাতিত হয়। যদি আমি কিছু পরিসংখ্যান কি তুলে ধরি, তাহলে 2003 সালে
ইউএনডিপি রিপোর্ট একটা করছিল আমাদের বাংলাদেশের হিসেবে আর কি। বাংলাদেশে ওখানে বলা হয়েছে যে বাংলাদেশে 10 বছরে 50% নারী যৌতুকের কারণে শারীরিক বা মানসিক নির্যাতন শিকার হয়েছে। তারপরে বলা হয়েছে যে 1997 থেকে 2000 সালের মধ্যে যৌতুকের বলি হয়ে 685 জন নারী খুন হয়েছে। যেটা স্যার কিছুক্ষণ আগেই বললেন যে যৌতুকের জন্য হচ্ছে খুন হওয়া বা হচ্ছে আপনার যে রেপ কালচারের কথা উনি বললেন, এই রেপ কালচারটা হচ্ছে চলে আসতেছে। তারপরে শুধুমাত্র এটুকুতেই থেমে যায়নি, আমরা রেগুলার পত্রিকার মধ্যে খুললেই দেখতে পাবো যে হচ্ছে নারী নির্যাতিত হয়েছে, তারপরে হচ্ছে অনেক কিছু হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো 1980 সালের দিকে যৌতুক নিরোধ একটা আইন, যৌতুক নিরোধ আইন হচ্ছে হয়েছিল। তারপরে 2000 সালের দিকে হচ্ছে আপনার কঠোরভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন হচ্ছে হয়েছে। কিন্তু তারপরেও এখনো আমরা যদি পত্রিকা খুলি তাহলে নারী নির্যাতন দেখি, শিশু নির্যাতনও দেখি, সাথে যৌতুকের জন্য বলি হওয়া নির্যাতনের শিকার বা মৃত্যুর হারটাও আমরা প্রচন্ড পরিমাণে দেখতে পাই। এর অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে আমার একটা কারণ যৌতুকের জন্য খুব মনে হয় যে একটা মেয়ে, আমি গ্রামের কথা বলতেছি, স্যার যেমন বললেন যে একজন মেয়ে হচ্ছে সে সরকারি চাকরি সে চাকরি করে, তো তার তো একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, তার জন্য সে মোটামুটি তার যে আয় আছে সেই আয় দিয়ে তার সারা জীবন কাটাইতে পারবে। কিন্তু গ্রামাঞ্চলে দেখা হয় কি, গ্রামাঞ্চলে মেয়েদের খুব কম এজে, খুব আর্লি এজে হচ্ছে বিয়ে দেওয়া হয়। এই বিয়ে দেওয়ার কারণে কি হয় যে তারা তো বেশি দূর পড়াশোনা করতে পারে না। এখন একটা সাইড দিয়ে যদি আমি দেখি যে 18-20 লক্ষ টাকা তার জামাই কেনা দিয়ে যদি মেয়েদের পড়াশোনার খরচের দিকে হচ্ছে চালানো হইতো, তাহলে মেয়েটা মনে হয় আর একটু বেটার হচ্ছে একটা পরিবেশ পাইতো বা তার নিজে কথা বলার একটা জায়গা পাইতো। কিন্তু সেই যেহেতু কথা বলার জায়গাটা পায় না, এরপরে কি হয় যে হচ্ছে সে নির্যাতিত হচ্ছে, সে রেগুলার ভাবে নির্যাতিত হচ্ছে। কিন্তু সে কথা যে বলবে এটার জন্য তার ফ্যামিলিতে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো লাগবে, যে আমি কথা বলবো, আমার সাথে সহমত প্রকাশ যে করবে, সেই সহমত প্রকাশের জন্য তো একটা জায়গা থাকতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ফেমিনিজম এখনো সেভাবে ডেভেলপ করেনি, বিশেষ করে আমি যদি রুরাল এরিয়ার কথা বলি, ফেমিনিজম ডেভেলপ করেনি। তার জন্য সবাই গ্রামাঞ্চলের মানুষরা বা হচ্ছে তার আশেপাশের পাড়া প্রতিবেশী সবাই হচ্ছে মেয়েদেরকেই বুঝায় যে একটু সহ্য কর, একটু সহ্য কর, মেয়ে হিসেবে জন্ম নিছিস, তো মেয়েদের তো হচ্ছে একটু সহ্য করেই থাকতে হয়। তো এটার জন্য কি হয় যে পরবর্তীতে সে হচ্ছে আর কথা বলার জায়গা পায় না। সে যে একটা আইনের সহায়তা নিবে, এটার জন্য যে সে আইনের কাছে যাবে, কিন্তু সে চিন্তা করে যে পরবর্তী লাইফে আমার কি হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, হিন্দু ধর্মের ক্ষেত্রে যদি আমি বলি, যে ডিভোর্স হওয়ার পরে স্যার যেমন বলেন যে ইউএসএ তে হচ্ছে ডিভোর্সের পরিমাণ খুব অহরহ হয়, মেয়ের উপর যদি একটুও হচ্ছে নির্যাতন বা এরকম কিছু হয় তাহলে হচ্ছে ডিভোর্সের পরিমাণ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স অত বেশি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হয় না। তার একটা কারণ হচ্ছে ডেফিনেটলি সে শিক্ষিত তেমন হওয়ার সুযোগ পায় না, তার আগেই তাকে বিয়ে দেওয়া হয়েছে। আর বিয়ে দেওয়ার পরে তো সাংসারিক নানা ঝামেলার পরে তার হচ্ছে শিক্ষা গ্রহণের তেমন সুযোগটা থাকে না, খুব কম সংখ্যক সুযোগ থাকে। আমরা যেহেতু সংখ্যালঘুর কথা বলবো, আমি কম সংখ্যক মেয়ের কথাই আর কি বলছি। তো সেই কম সংখ্যক, সেই অধিক সংখ্যক মেয়েরা, সংখ্যালঘু মেয়েরা, তারা যখন হচ্ছে কিছু পায় না, এরপরে তার পরিবারে সে যে ব্যাগ যাবে, তার পরিবারের তার পিতামাতাও তাকে বলছে যে আমরা তো তোকে অনেক যৌতুক দিয়ে বিয়ে দিছি, এখন তো আমরা হচ্ছে আর এটা চালাইতে পারবো না, এখন তুই হচ্ছে আবার জামাইয়ের কাছে ফিরে যা। এখন সে পড়েছে মহাবিপদে, সে না পারছে আইনের সহায়তা নিতে, না পারছে নিজের নির্যাতনের বিরুদ্ধে হচ্ছে একটু কথা বলতে। তার জন্য আমাদের বাংলাদেশে আইনের ইমপ্লিমেন্টেশন মেইনলি আমার মনে হয় যে এটার জন্য হচ্ছে হয় না। সাথে তো আইনের একটা লিঙ্কে একটা প্রসেস আছে, যে আমি গেলাম তারপরে সেই প্রসেসটা সম্পূর্ণ হইতে আরো অনেক সময় লাগে। আর সেই সময়টায় মেয়েটা কি করবে, কি করে তার সংসার চালাবে, বা কি করে তার নিজের যেই একটা প্রসেস আছে, নিজের খাওয়া দাওয়ার ভরণ পোষণের যে বিষয়টা আছে, সেই ভরণ পোষণের বিষয়টা সে যেভাবে চালাবে সে তো আর ওয়ে পাচ্ছে না। তো এটার জন্য হচ্ছে আইনের ইমপ্লিমেন্টেশনটাও ঠিক সেভাবে হচ্ছে আমাদের বাংলাদেশে হয়তো বা কাজে লাগে না। আর সাথে হচ্ছে স্যার যেমন বললেন যে ডিহিউম্যানাইজেশনের যে বিষয়টা আছে, আমি যদি একটু বলে ধরি যে লাইমলাইটে আসা হচ্ছে মেয়েরা, যেমন আমি যদি চিত্রনায়িকার কথা বলি, বা আমি যদি হচ্ছে তারকাদের কথা বলি, বা যারা আর কি, যাদেরকে পরিচিত ফেস কোনো মেয়ে, আপনি গিয়ে দেখবেন যে একটা ফেসবুক বা একটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এটা তো সামাজিক একটা যোগাযোগ মাধ্যম। এখন সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা ছবির পিছনে বা প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি দেখবেন যে নানা রকমের বুলি, যে মেয়েটা এমন, মেয়েটা অমন,
তারপরে হচ্ছে সাইবার যে ক্রাইমের কথা আপনি বললেন, সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমে হচ্ছে হচ্ছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে এটার বিরুদ্ধে কেউ কি কথা বলছে? কেউ কথা বলছে না। যেমন হচ্ছে আমি হয়তোবা হচ্ছে দেখেছি যে একজন মেয়ে, সে হচ্ছে পোস্ট করছিল, সে বাংলাদেশের খুব পরিচিত একটা মুখ, সে পোস্ট করছে, এখন নিচে হচ্ছে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা হচ্ছে লিখেছে। এখন ওই খারাপ কথাগুলো প্রতিবাদ যে করবে, প্রতিবাদের জায়গায় দেখতেছে যে মেয়ে, কতগুলা মেয়ে হচ্ছে প্রতিবাদ করছে, এবং তারপরে তাদের ক্যারেক্টার নিয়ে হচ্ছে কথা তোলা হচ্ছে, যে তারা তো তাদেরকে চিনে না। এখন যারা লাইমলাইটে আছে তারা, তাদের না হয় চিনে যে তারা এই ধরনের কাজ করে, কিন্তু যে হচ্ছে প্রতিবাদ করছে তাদেরকে তো চিনে না। কিন্তু কিছু পুরুষ সমাজ আছে যারা হচ্ছে সেখানে গিয়েও বুলি করে যে হ্যাঁ, নিজের হচ্ছে ঠিক নাই, ক্যারেক্টারে ঠিক নাই, বা এরকম কিছু। মেয়েদের ক্ষেত্রে বাংলাদেশে যেমনটা দেখি আমরা, যে হচ্ছে খুব সহজে আর কি ক্যারেক্টারের দিকে আঙুল তোলা যায়, যে কিছু একটা হইলো, মেয়ের ক্যারেক্টার তো ভালো ছিল না, এর পোশাক আশাক ভালো ছিল না, তারপরে হচ্ছে চলাচল ভালো ছিল না, রাত 10টার পরে বাইরে থেকে আসতো, রাত 7টার পরে বাইরে থেকে আসতো। তো এই সব কিছুর জন্য আলটিমেটলি হচ্ছে মেয়েদেরকে ভিকটিম বানানো হয়। এবং এই সবকিছুর জন্য আমরা দেখতেছি যে হচ্ছে পাবলিক একটা পোস্ট, পাবলিক একটা পোস্টের মধ্যে আপনার সামাজিক একটা যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একটা বুলিং এর শিকার হচ্ছে, বাট তারপরও সেটা আইনি দিক থেকে আমরা কতটুকু সেফ হইতে পারতেছি। যদি আমরা সামাজিক যোগাযোগ দিক থেকেই এত বলি হই, তাহলে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে আমরা, যে এই যে ফ্রিলি চলাফেরা করবো, যেটা স্যার বললেন যে ফ্রিলি যে চলাফেরা করবো, সেটার সুযোগ আমরা পাবো কোথায়? তো আমার মনে হয় যে হচ্ছে আইনের ইমপ্লিমেন্টেশনটা সত্যি খুব দরকার। সাথে কিছু দৃষ্টিভঙ্গি যদি হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমার মনে হয় যে খুব বেশি পরিমাণে সেটা হচ্ছে কাজে দিবে। যেমন আমরা শুধু মেয়েরা যদি কথা বলি, তাহলে কিন্তু শতই হোক যে হচ্ছে আমাদের কথা আসলে তেমন ভাবে হয়তো বা গ্রান্টেড হয় না। কিন্তু কোনো যদি বড় পরিসরের মানুষ আমাদের হয়ে কথা বলে, তখন দেখবেন যে আমাদের কথাটার দামটা হচ্ছে 100 গুণ পর্যন্ত হচ্ছে বেড়ে যায়। এবং এই যে বড় যে মাপের মানুষরা আছে, এই বড় মাপের বর্তমানে মানুষদের পাওয়াটাও অনেক রিস্কি, মানে অনেক হচ্ছে ডিমান্ডেবল, যে ওনারা এটা নিয়ে হয়তো বা কথা বলেন না। তো সব মিলায় আমি বলবো যে হচ্ছে আমাদের বর্তমানে যে যৌতুক প্রথাটা, যৌতুক বিষয়টা আছে, এটা যদি আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাই, তাহলে আমাদের তরুণ সমাজকে হচ্ছে আগায় আসতে হবে। এবং তরুণ তরুণীদের মধ্যে আমি প্রথম যেটা বলবো যে মেয়েদের আসলে শিক্ষিত হওয়াটা খুব জরুরি। যদি সে শিক্ষিত হয়, তারপরে তার বিরুদ্ধে কোনো সে যদি হচ্ছে তার বিরুদ্ধে কোনো যদি অত্যাচার করা হয়, তার উপর যদি কোনো অত্যাচার করা হয়, অ্যাটলিস্ট সে কথা বলার জায়গাটা পাবে, যে আমার আমার কাছে শিক্ষা আছে। আহ, যদি ডিভোর্স হয়ে যায় বাই এনি চান্স, তাহলে আমি পড়ে খেয়ে খাইতে পারবো, আমার নিজেরটা আমি চলতে পারবো। সো আমি কোনো অন্যায় অত্যাচার আমার দিকে হচ্ছে তুলবো না। সো এটা যদি হচ্ছে লোকাল পর্যায়ে, যদি আমরা রুরাল পর্যায়ে বুঝাইতে পারি যে আপনারা হচ্ছে যে পরিমাণ যৌতুক আর কি ছেলেকে দেন, যে 15-20 লক্ষ টাকা ছেলেকে দেন, সেই পরিমাণ টাকা আপনি হচ্ছে মেয়েদের পিছনে ইনভেস্ট করেন, তাহলে আপনার মেয়েটা অ্যাটলিস্ট কথা বলার জায়গাটা পাবে। এবং সেকেন্ডলি আমার খুব মনে হয় যে বর্তমানের যে যুবকরা আছে, তাদের দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ হয়, তারা যদি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে, তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব। যেমন হচ্ছে ধরেন একটা পরিবার আছে, আমি ছেলেদের একটা পরিবারের কথা আমি বলি, যে ওই পরিবারে হচ্ছে পরিবারের মনে করেন যে অবস্থা খুব একটা ভালো না। তো আহ, বিয়ের কথাবার্তা চলছে। তো তারা বলতেছে যে হচ্ছে আমরা যে বিয়ে দিব, এখন মানুষকে তো ডেকে ডেকে খাওয়াইতে হবে। এখন ওই যে মানুষকে ডেকে ডেকে খাওয়াবো, তাহলে আমাদের তো হচ্ছে কোনো বিক্রি করার কিছু নাই, বা হচ্ছে অন্য কোনো সোর্স নাই। তো তার জন্য হচ্ছে আমরা মেয়ের বাড়ি থেকে নিচ্ছি, মেয়ের বাড়ি থেকে নিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করাচ্ছি। আমার কথা হচ্ছে দরকারি কি খাওয়া দাওয়া করানো? আপনি হচ্ছে আপনার যেসব নেটিভ আত্মীয় আছে, আপনি তাদেরকে ডাকেন। আগে যেমন হইতো যে হচ্ছে শুধুমাত্র মুড়ি বা ভাত বা হচ্ছে শুকনো কিছু খাইয়ে আশীর্বাদ দিয়ে তারা তাদের মতো চলে যেত। এত বড় করে গ্র্যান্ড করে যদি আপনার অ্যাবিলিটি না থাকে, তাহলে কন্যা পক্ষ থেকে কিছু নিয়ে ওই শো অফটা করার আসলে কোনো দরকার পড়ে না। তো দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ হয় যে না, আমি আমার জায়গা থেকে আমি বলতেছি যে আমি কোনো যৌতুক নিব না, তাহলে এটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আপনার কাছে একটি উদাহরণ আসলে বলবো, সেটি হচ্ছে আমার একজন পরিচিত, যিনি তার হচ্ছে একটি জমি বিক্রি করেন তার মেয়ের বিয়ের সময়, আপনার 10 থেকে 13 হাজার টাকা যৌতুকের ডিমান্ড পূরণ করার জন্য, সেটি 2010 সালের দিকে। তো আজকে আসলে আমি যদি বলি, সেই ল্যান্ডটি তিনি যখন ট্রান্সফার করেন, বর্তমানে আসলে সেই ল্যান্ডের দাম হচ্ছে আপনার 20 থেকে 30 লক্ষ টাকা।
তো এইখানে এইটিকে আসলে আমি কেন কোট করছি, যে আমরা তো আসলে সেই ল্যান্ডটি হচ্ছে যে যৌতুক হিসেবে না দিয়ে বা খাওয়া দাওয়ার পিছনে আসলে মানুষকে আসলে তো খাওয়া দাওয়ার তো আসলে যে রেওয়াজটি রয়েছে সেটি আসলে স্টপ করে আমি যদি ধর সেই সম্পত্তি যদি আসলে মেয়েটিকে অথবা মেয়ের জামাইকে একসাথে দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে আসলে কোনটি লং লাস্টিং হতো বলে আপনার মনে হয়, বা কেন আসলে এই মানে এই চিন্তাটি মানে কেন গড়ে ওঠেনি যদি ওইটি উপকারী হয়ে থাকে, একটু যদি বলতেন। তো আমার ক্ষেত্রে আমি মনে করি আর কি যে যেটা আপনি প্রশ্ন করলেন যে হচ্ছে জমিটা আপনার যে জমিটা বিক্রি করে দেওয়া হচ্ছে, ওই জমিটা বিক্রি করে না দিয়ে আমি হচ্ছে মেয়েকে দিয়ে দিলাম। কিন্তু এটার জন্য আপনাকে হচ্ছে দুই দিক থেকে কিন্তু সমানভাবে এটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। এখন আপনি যাকে বিয়ে দিচ্ছেন, আপনি যার কাছে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, সে তো চাচ্ছে না, সে তো চাচ্ছে যে তার সোশ্যাল স্ট্যাটাস হচ্ছে বাড়াইতে, মানুষজনকে খাওয়া দাওয়ার মাধ্যমে বাড়াইতে। সে তো আর দেখতেছে না যে কোন জমিটা হচ্ছে তার মেয়ের বাবা আর কি বিক্রি করতেছে। সে সব জানবে হয়তো বা বিয়ের পরবর্তীতে, যখন সে তার শ্বশুর বাড়িতে আসবে, তারপরে সে জানবে যে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই এই জায়গাটা হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে, এবং এই জায়গাটা আমি যদি পাইতাম তখন হচ্ছে আমার হয়তোবা ইন ফিউচার আমি হচ্ছে অনেক ভালো কিছু করতে পারতাম। কিন্তু যখন বিয়ের কথাবার্তা চলবে, তখন তো তারা তো জানবে না যে এই টাকাটা যারা কনে পক্ষ যে জোগাড় করতেছে, এই টাকাটা আসলে আসতেছে কিভাবে। তো আমার মনে হয় যে দুই দিক থেকে যদি এই বিষয়টা নিয়ে কনসার্ন হয় যে আহ, জমি জায়গা যেটা আছে সেটা আমি হচ্ছে বিক্রি করলাম না, সেটা আমি আমার মেয়ে বা জামাইকে দিয়ে দিলাম, এবং পরবর্তীতে তারা হচ্ছে এই জমিটার সুফল যেটা আছে আপনার হচ্ছে রেগুলার যেই অ্যামাউন্ট আছে, সেই রেগুলার অ্যামাউন্টটা পাইলো, বা তারা খুব একটা ক্রিটিক্যাল ইকোনমিক্যাল যদি হচ্ছে ক্রাইসিসে পড়ে, তারপরে তারা হচ্ছে সেই জমিটা বিক্রি করে দিল এবং ক্রাইসিস থেকে উঠে গেল। যেমন আমি বলি যে যদি হচ্ছে ফিজিক্যাল কোনো কন্ডিশন থাকে, যে অনেক খুব খারাপ অবস্থা ফিজিক্যাল কোনো কন্ডিশনে, এখন আমার কাছে হচ্ছে একটা অপশন আছে যে আমি জমিটা বিক্রি করে দিলাম এবং সেই ফিজিক্যাল একটা কন্ডিশন থেকে হচ্ছে আমি উঠে আসলাম বা আমি সুস্থ হইলাম। কিন্তু সেটা হওয়ার জন্য আসলে দুই দিক থেকে আপনার যে হচ্ছে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় হচ্ছে চেঞ্জ হওয়া উচিত। ধন্যবাদ প্রবীণানী অধিকারী স্যার। আপনার কাছে আমি আসলে একটি মানে প্রকৃত ঘটনা তুলে ধরে তারপরে সেটি জানতে চাবো। সেটি হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আমার এলাকায় একটি আসলে বিয়ে হচ্ছে, যিনি মানে একজন শিক্ষিত এবং একটি সম্ভ্রান্ত পরিবার। তো প্রবীণানী আসলে একটি কথা বলেছেন যে চাকরির ক্ষেত্রে পূর্বে আসলে টাকা দেওয়ার একটি রেওয়াজ রয়েছে। তো তাদের সাথে আসলে একটি ডিল মানে বিয়ের আগে বা যৌতুক হিসেবে একটি কথা হয় যে এই জায়গায় চাকরি হলে মানে আপনাকে এত পরিমাণ টাকা দিতে হবে। তো পরবর্তীতে আসলে দেখা গেল যে যখন ছেলেটির আসলে চাকরি হয়, পরবর্তীতে আসলে ছেলের পরিবার থেকে মেয়ের পরিবারের প্রতি যৌতুকের হারটি আসলে বাড়িয়ে দেওয়া হয়। তো এটিতে আসলে মেয়েটি প্রতিবাদ করে, মেয়েটি বিয়ে ভেঙে দিতে চায়, এবং মেয়েটি আসলে আহ যত জায়গায় গিয়ে সম্ভব সবটি জায়গায় আসলে পৌঁছানোর চেষ্টা করে তাকে যাতে আসলে এই যৌতুকের হাত থেকে আসলে রেহাই দেওয়া হয়। কারণ এখানে স্যার যে অ্যামাউন্টটি সেটি হচ্ছে আপনার 20 থেকে 22 লক্ষ টাকার মতো। এবং হয়তো আমরা যেটা অনুমান করছি যে হয়তো মেয়ের পরিবারের হয়তো এত সামর্থ্য নেই, কিন্তু মানে জোর করে বা মানে কোনো একটি ঘটনার কারণে আসলে মানে তাদের বিয়ে করতে হচ্ছে। তো স্যার এটিকে আসলে মানে আপনি কিভাবে দেখেন আসলে, মানে এই যে একটি শিক্ষিত সমাজ যে আসলে এটি করছে। একটা ধন্যবাদ তোমাকে। আমি একটা জেনারেল একটা ব্যাপার বলি, জেনারেল এই তোমার ঘটনার ইন রেফারেন্স টু দ্যাট। এই যে ব্যাপারটা যে 30, 20, 22 লক্ষ টাকা একটা ছেলের চাকরির জন্য দিতে হবে বা কিছু এই ধরনের, এটা তুমি দেখো খেয়াল করে যে এই যে ডাউরি, আমরা তো একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলছি, কিন্তু এটা কিন্তু পুরো সোশ্যাল স্ট্রাকচারের সাথে রিলেটেড। এই যে দেখো এই টাকাটা কেন দিতে হবে, কারণ ওটা দুর্নীতির একটা আখড়া, ঘুষ দিতে হবে, তাই তো? তো এখন এই টাকাটা দিলে তারপর পাবে। এখন এই যে মেয়েটি আজকে এই যে এত তুমি বললা যে বিভিন্ন জায়গায় সে গেছে, সে সে এটা একটা ডিসএম্পাওয়ারমেন্ট, সে সে যেতে পারছে না, তার সব জায়গায় তার যাওয়া মানে সে জিনিসটা থেকে সে কিছু আউটকাম সে তৈরি করতে পারছে না। আচ্ছা, এটা কেন হয়? এটা হয় কি যে মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা আমাদের, হুম, আমরা এই যে সেই কবে ৮০ দশকে বা শেষের দিকে বোধহয়, ৮০ দশকে বোধহয়, ৮০তেই বোধহয় তোমার এই যৌতুক বিরোধী আইন পাশ হলো। তারপরেও এই অবস্থা। মানে সামাজিক একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হয়। এটা কখন থাকে না? এই জিনিসটা যে এই যে মানুষ যে এটা মনে করে না যে মেয়েদেরকে যৌতুক দেওয়া ঠিক নয়। এই জিনিসটা যে মনে করে না মানুষ, কেন করে না? কারণ হচ্ছে যে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এটা কিছুটা পলিটিক্যাল হবে। তো আমি তোমাকে বলি যে একটা দেশের যখন বিশেষ কোনো সামাজিক বা রাজনৈতিক কোনো পরিবর্তন আসে, তখন দেখা যায় যে এই ১ম ভিকটিম যদি ওই
পরিবর্তনের কুশীলবরা খুবই ডানপন্থী ধরনের কোনো ইয়া হয়, তাহলে হয় কি এটা ডিরেক্ট ভিকটিম হয় মেয়েরা। আমি তোমাকে উদাহরণ দিতে পারি যে এই যে লিবিয়া, ইয়েমেন, আফগানিস্তান, এইসব দেশগুলোতে তুমি যদি দেখো যে এদের ঠিক ঘটনার পরে পরে মেয়েদেরকে সবাইকে কি করেছে, বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওদের কোনো বাংলা আফগানিস্তানের অনলি 5% মেয়ে লেবার ফোর্সে ইয়ে আছে, মানে অ্যাক্টিভ আছে। এবং বাংলাদেশে কি ঘটেছে, বাংলাদেশে আমরা দেখলাম যে এই আমাদের মানে প্রাইম মিনিস্টারের মতো মানুষের তার অন্তর্বাস নিয়ে ইয়া হয়েছে। এটাকে কি বলে, এটাকে তারপর তুমি বলছো সাইবার সিকিউরিটি, আমি অত জটিলতা গেলাম না, কিন্তু এটাকে সারা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল না। এটাকে বলে হচ্ছে তোমার ওই যে তুমি থিওরি কথা তুলেছিলে যে এটাকে বলে সিম্বলিক ভায়োলেন্স। অর্থাৎ একজন 77 থেকে 80 বছর বয়সী একজন নারীর অন্তর্বাস যদি এতই মানে কি বলে মানে ইয়া হয়, মানে কি বলে এটাকে এতই এনজয়েবল হয়, তাহলে তুমি বুঝতে পারো যে এই যে আমি বলছিলাম যে এই সোসাইটিতে রেপ কালচার, তুমি বুঝতে পারো যে এবং এটা নিয়ে খুব আনন্দের সাথে যে দেখাচ্ছে সেই ছেলেটা ওনার নাতির বয়সী বা নাতির চেয়ে ছোট, তাই না? যে দেখাচ্ছে সে তার মানে সে তো কিছু মনে করছে না, সে দেখাচ্ছে এটা আনন্দের সাথে দেখাচ্ছে। আচ্ছা, এরপরেই তুমি দেখো খেয়াল করে, আমি কতগুলো জাস্ট উদাহরণ দিচ্ছি যে মানুষের মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা সেটা যদি তোমার চেঞ্জ না হয় তুমি এগুলো কিছু করতে পারবে না। মেয়েদেরকে যদি তুমি ওই ভোগ্যপণ্যই মনে করো, উদাহরণ দিই আমি, এই একটা পর্যায়ে দেখা গেল এই যে তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গেল যে তোমার শুধু আমি একটা লেখা লিখেছিলাম শেখ হাসিনার এইটা নিয়ে, আমি বলছিলাম যে এটা কি ধরনের কথা, এটা আমি বাংলা ট্রিবিউনে আমার একটা আর্টিকেল বেরিয়েছিল, তারপরে আর ছাপাই টাপাই নেই, ওটা ওই এক শেষ আর্টিকেল আমার। আচ্ছা, তারপরে ওখানে দেখা গেল যে একটা মেয়ের সম্পর্কে একটা একটা তারই একজন পুরুষ সহকর্মী একটা কিছু চেয়েছিল আর কি, তোমরা বুঝে নিও বা তোমরা মনে করতে পারো, ছেলেটির নাম তুষার নাকি যেন নাম ওর, ওই ছেলেটি বলছিল, তোমার মনে আছে তোমাদের? হ্যাঁ, ঘটনাটি স্যার আমরা ওই ঘটনাটা ধরো, ওই ঘটনাটা আমি ঘটনাটা তো ওই ছেলে মানে আমি ভেবে দেখি যে একজন পুরুষ একজন নারীর কাছে কিছু চাইতেই পারে, একটা অ্যাডাল্ট বয়সে, এটা 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 তার দুইজনের ব্যাপার। কিন্তু তুমি যখন এই চাওয়া চাওয়ির ব্যাপারটা যখন ডিগ্রেডিং হয় না, একটা ডিগ্রেডেশনের পর তখনই সমস্যাটা হয়। এরপরে কি হলো দেখো, খেয়াল করে তোমাদের মনে আছে নিশ্চয়ই যে মেয়েটি এটা প্রকাশ করে দিল পাবলিকলি, মানে তার 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 ইগো হার্ট হয়েছে, অ্যাজ নট অনলি অ্যাজ এ উইমেন বাট অ্যাজ হিউম্যান বিং। কিন্তু আমি খেয়াল করলাম পক্ষ বিপক্ষ উভয়ই মানে মেয়েটাকে কিভাবে মানে তার ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিগত পোশাক আশাক সহ মানে একই এর দ্বারা কি বুঝাচ্ছে মন। এবং এক পর্যায়ে হলো কি, আমার মনে হলো যে যে দোষটা করলো তার কোনো পাপ হলো না, পাপটা হলো ওই মেয়েটি। হ্যাঁ, ওই মেয়েটি যেন একটা ওই যে বললাম যে ভোগ্যপণ্য, তার ছবি, চেহারা, তার অর্ধ, তার তার ব্যক্তিগতভাবে সে কোথায় কোন বিচে সে কি পোশাক পরেছে তুমি ইয়েতে দেখাতে পারো না। এটা যে আমেরিকা যদি হতো সবগুলাকে তোমার ইয়ে হয়ে যেত, জেল হয়ে যেত। এটা তো তুমি করতে পারো না একটা মেয়ের। এখানেই পার্থক্যটা আর কি, মানে আমাদের সাথে ওদের পার্থক্যটা কি। হ্যাঁ, এই যে মেয়েটাকে তুমি এইভাবে করে তাও এ কিন্তু আপার ক্লাস মেয়ে, আপার ক্লাসে অবস্থান করে, শিক্ষিতা, উচ্চশিক্ষিতা। হ্যাঁ, তার পাওয়ার কিন্তু এম্পাওয়ারমেন্ট কিন্তু হাই, লেভেলটা হাই, কিন্তু দেখো তার তার হচ্ছে এই অবস্থা কেমন। আচ্ছা, এরকম তুমি আমি তারপর খেয়াল করলাম আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান তার মেয়েকে নিয়ে কি বিশ্রী কথাবার্তা। আরে আমি তারেক রহমানের ডেড অ্যাগনেস্ট, যদিও সে আমার ক্লাসমেট ছিল, আমি সবসময় বলি এটা, স্কুলে আমরা একসাথে পড়েছি, কিন্তু তার আমি ডেড অ্যাগনেস্ট, আমি খুব সমালোচনা করি, সুকান্ত জানো তুমি। কিন্তু ওর মেয়ে তো মেয়ে ওকে অ্যাটাক করা হচ্ছে মেয়ে হওয়ার জন্য। তারপরে আসলে কি পুতুলের যে মেয়ে তাকে নিয়ে, মানে তুমি খেয়াল করবে এরা কিন্তু সবাই উচ্চ শ্রেণীর উচ্চ ইয়ের মানুষ, কিন্তু এদেরকে সবাই, এবং এটা এটা এমন না যে এখানে তুমি খেয়াল করবে যে যে শুধু ওদের বিপক্ষের লোকজন করছে, পক্ষের বিপক্ষে সবাই একেবারে ধুয়ে দিয়েছে, আওয়ামী লীগ বিএনপি সব একসাথে। মানে তার মানে কি, তার মানে একটা মেয়েকে যদি তুমি যখনই পাচ্ছ, সুযোগটা পাচ্ছ, তখনই তুমি তাকে অপমানের চরম করে ফেলছো। এটা কেন হচ্ছে? কিছু উন্নতি তো বাংলাদেশে হয়েছে, মেয়েরা তো বিভিন্ন জায়গায় পদ পদবি নিয়েছে, এইটা তোমার
পুরুষতান্ত্রিক সমাজে এটা মানা সম্ভব হচ্ছে না। এটাকে বলে ব্যাকলেস থিওরি। এই ব্যাকলেস থিওরিতে হয় কি, যে ধরো যে আমার জায়গায় কি বলে পুরবী আমার জায়গা দখল করে নিল, এই আমি কিন্তু তার প্রতি জেলাস হয়ে গেলাম। হ্যাঁ? আমার জায়গা কেন নেবে? তখন আমি কি করব? আমি দেখা যাচ্ছে যে সে তার যোগ্যতায় আমার চেয়ে বেশি। ওটাকে তো আমি অ্যাটাক করতে পারছি না। কারণ যোগ্যতার কথা বললে তো সে জিতে যাবে। আমি তখন এই সমস্ত আজে-বাজে এ কাজগুলো করছি। যেন মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া যায়। মেয়েটাকে যতটা ডিসঅনার করা যায়, যতটা ডিসরেসপেক্ট করা যায়, এবং ওই যে বললাম ঘুরে ফিরে সব জায়গায় মূলে কি? মেয়েটার শরীর। কালকে না পরশুদিন দেখলাম একজন অ্যাক্ট্রেস, নাম হলো তোমার রোজি সিদ্দিকী। খুব সুন্দর একটা কথা বলেছেন। যে বাংলাদেশের এই যে হুজুররা, এই যে আলেম ওলামারা, তারা যে ওয়াজ করে, তাদের ওয়াজের মূল বিষয় হচ্ছে নারী শরীর। তোমরা দেখেছো কিনা জানি না। একটা ফটোকার্ড ফেসবুকে ঘুরছে। হ্যাঁ, আমি দেখলাম। খুব সুন্দর কথা বলেছে। মানে একেবারে পারফেক্ট একটা কথা। যে এরা ওয়াজ করতে গেলেই নারী শরীর নিয়ে আসে। এই যে আমি যেটা বলছিলাম ডিহিউম্যানাইজেশন। মেয়েটার যোগ্যতা, তার কি লেখাপড়া ওগুলা নিয়ে কথা নয়। মেয়েটার শরীর নিয়ে কথা। এই হচ্ছে কালচার। যখন একটি কালচারে এই ব্যাপারটা থাকে বেশি মাত্রায়, তখন তুমি বুঝবে যে এটি হচ্ছে রেড কালচার, এবং এটা সবাই এনজয় করছে। এটা সবাই এনজয় করছে। তো যখন এই ব্যাপারটা ঘটে, এটাকে ওই যে পিয়েরে বর্দিউ বলেছিলেন সিম্বলিক ভায়োলেন্স। তুমি মেয়েটার সম্পর্কে এই যে কথাগুলো বলছো, এই যে তুমি ওয়াজের মধ্যে বসে কথাগুলো বলে, এক ধরনের ভায়োলেন্স। এটাকে বলে সিম্বলিক ভায়োলেন্স। তুমি বলছো মেয়েটার এই হইলে ওই হবে, আরো খারাপ ভাবে বিশ্রীভাবে কথা হচ্ছে। এটা তো ভায়োলেন্স এক ধরনের। এটা হচ্ছে তুমি গড়ে শুধু তুমি পুরবীকে করছো না, তুমি পুরো নারী জাতিকে তুমি নারীদের বিরুদ্ধে তুমি ভায়োলেন্স করছো। এইটা যখন চলতে থাকে, তখন ওই যে আমরা যে বলছি না, যে ওই যে এখানে এক ভদ্রলোক লিখেছে, ভদ্র মহিলা শতরূপা রয়, যে একটি যৌতুক মুক্ত সমতা ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন সফল হোক। স্বপ্নটা আছে, কিন্তু স্বপ্ন কখনো সফল হবে না যদি সমাজ এরকম থাকে। এবং তোমরা লিখে নিতে পারো, ওই যে বলছিলে না যে মেয়েটাকে যদি জমিটা দিয়ে দিত বাবা, বা ওই টাকাটা মেয়েটার ভালোর জন্য খরচ করতো, ওটা করবে না। ওটা করবে না, কারণ সমাজটা তো এরকম। তার মেয়ে আরো বেশি দিন যদি অবিবাহিত থাকে, তার সমাজে সমস্যা। তার সে ভয়ে থাকে কোথায় কোন সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের সম্পর্কে কিছু একটা বলে দিলে তো এটা তো হয়ে গেল। এরকম হয় তো, একটা মেয়েকে তোমার পছন্দ হলো না, তুমি কি করবে? তুমি যদি তোমার সাথে তুমি প্রেমের অফার দিলা, আগে করতো কি অ্যাসিড মেরে দিত। ওই যৌতুক বিরোধী বা এগুলো সব এলো আসার কতগুলো কারণ আছে। ওই সময় খুব অ্যাসিড মারার ঘটনা ঘটছিল। তার সাথে শুধু যৌতুক নয়, ওই যে তোমাকে প্রপোজ করলো কেউ, তুমি রিফিউজ করলা, তারপরে তোমাকে অ্যাসিড মেরে দিল। তো ওই সময় ছিল এটা। এখন আর এটা করে না, এটা আরো ডেঞ্জারাস। এটা করে কি, ওই যে বিভিন্ন রকমের ওই যে এআই দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানিয়ে ছেড়ে দিল। ওই যে তুমি যেটাকে বলছো সাইবার সাইবার ভায়োলেন্স, যেটা এগুলো করে। তো এগুলো করলে তখন হয় কি, মানুষ তো অন্য কিছু, মানুষ কি এত কিছু এআই বোঝে? মানুষ তো এআই বোঝে না। মানুষ দেখে যে আরে ওই মেয়েটা তো এরকম। আমি 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 নিজে তো পুরুষ। যখন আমি পুরুষ, তখন আমি বুঝি পুরুষের ক্রাইসিসটা কোথায়। পুরুষ নারীকে কোন চোখে দেখে। এটা আমি এবং সুকান্ত যতটা ভালো মতো বুঝবো, পুরবী হয়তো বুঝবে না ওইভাবে। কিন্তু পুরবী তার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে বোঝে। আর আমরা আমাদের মানসিকতা দিয়ে বুঝি। যে একটা মেয়ে এত উপরে উঠে যাবে? যখন কি হলো? যখন শেখ হাসিনার সময়, ওই সময় দেখা গেল মেয়েরা মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, স্পিকার হয়, ওই তোমার ডিসি হয়, সেক্রেটারি হয়, পুলিশের এআইজি, এডিশনাল আইজি হয় বিভিন্ন জায়গায়। তখন হয় কি, এই যে এটাকে বলা হচ্ছে তোমার ব্যাকল্যাশ। তো এটা মানা, তুমি এতদিন ধরে এইসব ক্ষমতাগুলো তুমি ভোগ করে আসছো। এখন তোমার পক্ষে মানা সম্ভব হয় না। এবং এর ফল দেখলাম আমরা। আচ্ছা, এখন যখন এই ঘটনাটা ঘটলো, যখন চেঞ্জ হয়ে গেল রেজিমটা, তখন তুমি দেখো যে আবার যথারীতি কিন্তু মেয়েরা বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত। এই একই ব্যাপার তোমার ওই মাইনরিটি অপারেশনের ক্ষেত্রেও ঘটে। তুমি দেখবে মাইনরিটি, আমরা আমেরিকায় মাইনরিটি বলতে তো শুধু তোমার এই হিন্দুদেরকে বা মানে মানে রিলিজিয়াস মাইনরিটি বা রেসিয়াল মাইনরিটিকে বোঝায় না। এখানে মেয়েরাও মাইনরিটি। মেয়েদের সংখ্যা কিন্তু ইয়েতে বেশি, এখানে আমেরিকায় বেশি, কিন্তু সংখ্যার বেশি। কিন্তু মাইনরিটি শব্দটার অর্থ হচ্ছে পাওয়ারলেসনেস। তো মেয়েরাও কিন্তু এখানে মাইনরিটি। তো এখন তুমি যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করো, তুমি দেখবা যে এই মেয়েদের যে অবস্থা, মেয়েদের যে
নেগেটিভ টার্ন বা মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এটা অনেক সময় তুমি দেখবা যে মাইনরিটির ব্যাপারেও আমাদের অনেক দৃষ্টিভঙ্গি এরকম। এবং এই মাইনরিটিরা যখনই তোমার ওই যে লাস্ট রেজিমের সময় বিভিন্ন জায়গায় যাচ্ছিল, ওই যে ব্যাকলেস থিওরি অনুযায়ী তখন এটা যারা আগে ক্ষমতা ভোগ করেছে তারা এটা মানতে পারেনি। এটাই হয়। এখন যদি ধরো হিন্দুরা যদি মেজরিটি থাকতো ওখানে আর মুসলমানরা মাইনরিটি থাকতো, পরে মুসলমানরা সব দখল করে নিলে হিন্দুরাও অ্যাকর্ডিংলি রিয়াক্ট করতো। এটাই হয়। এখন আমাদের যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গা, ধরো রংপুরে, মানে যেটা সুকান্ত বলছিল, রংপুরে বা ওইসব জায়গায় কেন বেশি হয়, ওইসব জায়গায় একটা মূল কথা তো আমরা জানি যে শিক্ষা। কিন্তু শিক্ষা এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, পূরবী নিজেও কিছু উদাহরণ দিল আর আমি নিজেও দেখলাম যে মোটামুটি শিক্ষার ক্ষেত্রে মেয়েরা অনেকে এগিয়ে গেছে, কিন্তু সমস্যাটা হয় ওদেরকে স্কুলে নেওয়া যায় পরে ঝরে যায়। ওই কারণ সিকিউরিটি দিতে পারো না তুমি। তারপরে আরেকটা কারণ হচ্ছে যে ওই কালচারাল একটা ইয়ে থাকে। একটা মেয়েকে তুমি, মেয়ে স্কুলে যায়, হ্যাঁ, বাংলাদেশের মতো সোসাইটিতে, আমি সব সব ধরনের মেয়ের কথা বলছি, মানে বিশেষ করে লোয়ার কাস্ট গ্রামাঞ্চলের যে মেয়েরা, তারা স্কুলে যায়, এটা মানতে অসুবিধা হয়। যার ফলে এই যে বিভিন্ন রকমের, ছেলেরা তো অনেকগুলো আছে বখাটে, মেয়েরা তো বখাটে পোনা করতে পারে না, তাই না? তো ছেলেরা বখাটে পোনা করে। তো এখন এই বখাটে পোনার ফলাফল হিসাবে অনেক সময় অনেক কিছু আত্মহত্যার ঘটনা ঘটে, তাই না? আত্মহত্যার ঘটনা তো শুধু কেবল তোমার এই নিয়ে ঘটে তাও না, তোমাদের এই ডাউরির জন্য ঘটে, অনেক জায়গায় অনেক মেয়ে করে বসে। তো এই পুরো জিনিসটা হচ্ছে সোসাইটি যদি তোমার ওই জায়গায় না যায়, মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গিটা যদি তোমার ঠিক মতন, মানে একটা মেয়েকে তুমি শুধু মেয়ে হিসেবে যদি দেখার এই জায়গা থেকে যদি সরে না আসা যায়, তাহলে পরে এই 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 তুমি ডাউরি যত আইনি করো তুমি, আইন এটা বাস্তবায়িত হবে না। এবং বাস্তবায়িত হবে না কেন? কারণ কোন সরকারই তার পপুলারিটি নষ্ট করতে চায় না। তো তখন এই যে ডাউরির জন্য যখন এই সমস্ত অ্যাটাক গুলো হচ্ছে মেয়েদের উপর, সরকার তো ইচ্ছা করলে ধরে নিয়ে যে তোমার একটা ফাঁসি দিয়ে দিলে দেখতে যে আমরা বুঝি যে অনেক কিছু হয়ে যেত, কিন্তু ওটা গভর্নমেন্ট করবে না। গভর্নমেন্ট করবে না তার নিজস্ব ইয়েতেই, কারণ তাহলে পরে তার নিজস্ব জনপ্রিয়তা নষ্ট হতে পারে, কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ। তো এখানে অত দূর পর্যন্ত যাওয়া যায় না। তো যাওয়া যায় না, কারণ ওই সমাজটাই আবার এরকম। কিছু করার নাই। মানে এটা হবে ওই তখনই, ওই যেটা বললাম, মেয়েরা এখন স্কুলে যাওয়া শুরু করেছে। হ্যাঁ, আমি আমেরিকায় বলি, আমি তো পড়াই। আমার ক্লাসে বেশিরভাগ মেয়ে। এটা কেমন অবাক লাগে না? সব জায়গায়, শুধু আমেরিকায় তুমি খোঁজ নিয়ে দেখো, সব ইউনিভার্সিটিতে হুম, বেশিরভাগ মেয়ে। তো এটা কিভাবে হলো? এটা কি ওরা একদিনে করেছে? এই আমেরিকান সোসাইটি তো অনেক কনজারভেটিভ ছিল, তাই না? তো এখন এইটা হতে হতে তো এখন এখন আমার ক্লাসে বেশিরভাগ মেয়ের স্টুডেন্ট হচ্ছে মেয়ে। হ্যাঁ? তো এই জায়গাগুলোতে যেতে হবে। কারণ এখানে তুমি একটা মেয়ে বাসার থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার পথে রেপড হবে না। রেপড চান্স কম, খুবই কম। হ্যাঁ? তো এখন এই সমস্ত জিনিসগুলোকে মানে একেবারেই তোমার ইনফিনিটেসিমাল লেভেলে, মানে একেবারে ছোট্ট লেভেলে অ্যাড্রেস করতে হবে। আমি একটা জিনিস বলি এই ফাঁকে, যদিও ঠিক এটার সাথে রিলেভেন্ট না। আমার একটা অভ্যাস হলো, আমি যখন টক শোতে কথা বলি, আমি ওই ইয়েগুলা দেখি, পাশের কমেন্ট গুলা দেখি। যারা দেখছেন তারা অনেক কমেন্ট করেন। আমি দেখলাম এখানে এটা তোমরা অন্যভাবে নিও না, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এখানে আমি সবাইকে দেখছি যে একটি বিশেষ আহ, সম্প্রদায়ের লোক। হুম, তুমি এই যে দেখো, একটা জিনিস আছে, একটা বিচ্ছিন্নতা আছে বাংলাদেশের সমাজে, মানুষের মধ্যে বিচ্ছিন্নতা আছে। হ্যাঁ, এটা তো একটা জেনারেল আলোচনা। এখানে তোমরা তোমরা দেখো, সুকান্ত তুমি দেখো, পূরবী দেখো, ওখানে সবগুলো এক 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 ধরনের টাইটেলের মানুষ। হ্যাঁ, তো এটা আমার কাছে হঠাৎ করে লাগলো, এবং আমি ওই যে প্রথমেই একটা থিওরি দিয়েছিলাম যে এই যে ডাউরি বলো বা মেয়েদের ডিসএম্পাওয়ারমেন্টের ব্যাপারটা, এটা নির্ভর করে একটা ইন্টারসেকশনের উপর। কিসের? একটা সোশ্যাল ক্লাস এবং তোমার এথনিসিটি বলতে আমি এখানে ধর্মকে বুঝাচ্ছি। হ্যাঁ, ধর্মীয় সম্প্রদায়। হ্যাঁ, আর তো তোমার জেন্ডার তো আছেই। এখানে দেখো যে সবাই শুনছে হচ্ছে ওই জায়গাটা। আমি বুঝি ডাউরির সাথে এই এই সম্প্রদায়ের মানুষদের একটা বিশেষ সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশে এখন আর এই ডাউরি শুধু হিন্দুদের ব্যাপার নয়, এটা হিন্দু মুসলমান সবার মধ্যে এটা ছড়িয়ে গেছে, এবং এটা এমন ভাবে একটা অসুখের মতো একটা রোগ, সবাইকে মানে আঁকড়ে ধরেছে। তো এখান থেকে মুক্ত হতে গেলে সমাজকে ওই জায়গায় নিতে হবে, এবং সমাজকে কে নিবে? তোমার এখনকার যে তোমার অবস্থা, তুমি মেয়েদের যৌনাঙ্গ নিয়ে তুমি এটাকে নেগেটিভ বানিয়ে ফেলেছো, এটা একটা জাতীয় স্লোগান হয়ে গেছে, তাই না? এবং তারপরে দেখো তো, তারপরে এই যে জিনিসগুলো বলা হলো, আমি বলছি না যে এটা বলার ফলে সব বেড়ে গেছে, তা নয়, কিন্তু তুমি খেয়াল করে দেখো যে তুমি যে কোনো, আমি আই 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 চ্যালেঞ্জ, আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে যে তোমার এই এই সমস্ত জিনিসের পরবর্তী সময়ে
মেয়েদের উপর অত্যাচার যেই পরিমাণে বেড়েছে, মানে তোমার ধর্ষণ, কিলিং, শিশু নির্যাতন সবগুলোতে ছাড়িয়ে গেছে। এবং আমি তোমাকে আরো বলি যে এইটা হচ্ছে যে তুমি যদি যখনই তোমার নিজের স্বাধীনতাকে তুমি অসম্মান করো, স্বাধীনতার ইতিহাসকে অসম্মান করো, কারণ একটা জিনিস আমাদের তো ছিল, আমাদের এক ধরনের নারী পুরুষের সমতার কথা ছিল। এরা এরা কিন্তু ফাইটটা করছিল এইসবের বিরুদ্ধে। এরা এরা বলতে চাইছিল যে নারী পুরুষ সমান নয়। এবং তুমি তুমি যখন একজন নারীর যৌনাঙ্গ নিয়ে কথা বলো এবং সেটাকে তুমি বলছো যে টিয়ার করে ফেলবা, ওই করবা, সেই করবা, এবং এইটা নিয়ে মানুষ হাসাহাসি করে, মানুষ বেশ একটা মজা পায়, তখনই তুমি বুঝে নিবা যে তোমার সমাজ শেষ। আমি বলছি না শেষ, আমরা আবার উঠে দাঁড়াবো, আমরা আবার দেখবো সমাজকে ঠিক করার ব্যাপারটা। কিন্তু এই জিনিসগুলোর জন্য তুমি তারপরেই দেখো না, আমি বলছি না যে এটার কারণে সব হয়েছে, কিন্তু এর পরের থেকেই তুমি দেখবে যে তুমি যাও, তোমরা স্ট্যাটিস্টিক্সে যাও, পরিসংখ্যান দেখো, এই মাস মাস হিসাব করে দেখো, যদি তোমরা আমার কথা থেকে ডিফারেন্ট কিছু পাও আমাকে বলো। থ্যাংক ইউ। জি স্যার। স্যার মানে আপনার কাছে আরেকটি বিষয় আসলে যেটি আমি গুরুত্বপূর্ণভাবে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে স্যার মানে কোন একটি ঘটনায় আসলে আমার সুযোগ হয়েছে মানে বাংলাদেশের মানে আমাদের রংপুর বিভাগের কিছু জেলা এবং উপজেলায় যাওয়ার। তো আমি সেখানে আসলে খোঁজার চেষ্টা করছিলাম যে মানে আমাদের তো আসলে যেহেতু সোসাইটির 50% আসলে নারী বা 51%, তো সেক্ষেত্রে আমি খোঁজার চেষ্টা করছিলাম যে আসলে এই ঠিক অঞ্চলটিতে কতজন সাংবাদিক আছে, নারী অধিকার কর্মী আছে, শুধুমাত্র শিক্ষক না। কারণ আমি এম্পাওয়ারমেন্ট বা অ্যাটলিস্ট স্যার অর্থনৈতিক এম্পাওয়ারমেন্টটা যেহেতু আমাদের এদিকে আসলে ওইটিও নেই। তো আমি যখন দেখি যে সেখানে আসলে কতজন সাংবাদিক আছে, তারপর খোঁজার চেষ্টা করুন যে কোন প্রযুক্তিবিদ আছে কিনা, তারপরে কোনো অধিকার কর্মী আছে কিনা। তো স্যার প্রত্যেকটি ঘটনায় আসলে আমাকে হতাশ করে। সেটি হচ্ছে আমি দেখছি পুরো রংপুর বিভাগে আসলে বলার মতো বা আমি মানে আমি এক্সাম্পল হিসেবে দেখানোর মতো আসলে কোনো নারী সাংবাদিক খুঁজে খুঁজে পাইনি, সেটি যে কোনো ধর্ম বর্ণ জাতির হোক না কেন। তো এর পাশাপাশি নারী অধিকার কর্মী আসলে আমি পাইনি। তো স্যার এখন যদি বলি যে মানে অ্যাটলিস্ট যেহেতু আমরা একটা সংকটের মধ্যে সাফার করছি বা একটি সামাজিক ব্যাধির কারণে আসলে ধীরে ধীরে মানে অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থানের সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে স্যার আমাদের আসলে সোসাইটিটা আসলে কি করতে পারে তাদের মানে ইমপ্রুভমেন্টের জন্য? যেহেতু হতাশা রয়েছে কিন্তু হতাশার মাঝে আসলে ইমপ্রুভমেন্টের জন্য শিক্ষা তো অবশ্যই স্যার, শিক্ষার পাশাপাশি আমাদের আসলে একটি নেটওয়ার্কিং এর যে একটি বিষয় সেটি আসলে আমি মনে করি যে আমার এই নেটওয়ার্কিংটা একবারে জিরো। তো সেক্ষেত্রে এইগুলাতে আসলে স্যার বৃদ্ধি আসলে কিভাবে করা যেতে পারে? বা যেমন আমরা অনেকে দেখি যে বিশ্ববিদ্যালয় থেকে কেউ রিসোর্স নিয়ে বের হচ্ছে, সম্পদ নিয়ে বের হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়েই কেউ বিদেশে চলে যাচ্ছে। তো আমাদের ওইদিকে স্যার টেন্ডেন্সিটা এমন, তারা আসলে বিশ্ববিদ্যালয়ে আসে সরকারি চাকরি করবে, খুব কমের মাঝে দেখা যায় যে কেউ আসলে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। তো এটির জন্য একটু যদি কিছু বলতেন, বিশেষ করে অনুপ্রাণিত করতেন না, আমি আমি মানে আমি আপনার কিন্তু দেশে এসে। অনুপ্রাণিত করতে পারবো না, আমি এগুলোতে তোমাদের চেয়েও কম জানি, কম বুঝি। আমি মূলত তত্ত্ব নিয়ে পড়াশোনা করি, তো আমার একটু এগুলি সম্পর্কে তবে আমি কিছু এমনিতে কিছু অবজারভেশন বলতে পারি, তোমাদের মতোই ধরো সমাজের একজন সদস্য হিসেবে সেটা আমি বলতে পারি। কিন্তু আমি তো এগুলো এইসব নিয়ে মানে অ্যাপ্লাইড সাইডটা আমার কাছে খুব পরিষ্কার নয়। তবে আমি যেটা মনে করি, শিক্ষা বলো, দীক্ষা বলো, যাই বলো, এক ধরনের কি বলে প্রগ্রেসিভ লিবারেল এনফোর্সমেন্ট প্রয়োজন আইডিওলজির। যে সমাজে তুমি খেয়াল করে দেখবে যে সারা পৃথিবীতে ডানপন্থী যখন আইডিওলজির হয়, মানে কি বলে এটাকে প্রলিফারেশন হয়, তখন কিন্তু মূল ভিকটিম হয় নারীরা। এটা তুমি পাবে না, এর উল্টো জিনিস তুমি পাবে না। তাহলে সেটার জন্য তাহলে কি করতে হবে? আমাদেরকে এমন কিছু আদর্শগত জায়গায়, সোশ্যাল আইডিওলজির কথা বলছি আমি এখানে। ওটা বলছি না যে তুমি আওয়ামী লীগ করবা না, বিএনপি করবা না, জামাত করবা না, আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট, বাট যে সোশ্যাল আইডিওলজি। অর্থাৎ একটি মেয়েকে তোমার বড়ই করতে হবে ছোটবেলার থেকেই, যেটাকে বলে যে তার যে সেলফ এস্টিম, এবং তাকে ওই সম্মানটা যদি তুমি দিয়ে বড় করতে পারো যে তুমি মানুষ, সবার আগে তুমি মানুষ, তারপরে অন্যগুলো তো এটা ফিজিক্যাল, এখানে তো কোনো পার্থক্য বলে তো ফিজিক্যাল, এখানে তুমি কেন পার্থক্য করবা? কারণ এটার মধ্যে তার হাত নাই। এমন যদি হতো যে আমার সাথে পরিবারের পার্থক্য হচ্ছে যে আমরা ছেলে এবং মেয়ে হয়েছি আমাদের নিজস্ব ইচ্ছায়, তাহলে পরে তুমি বলতে পারতো অ্যাচিভমেন্টের জায়গা থেকে। এখানে তো এটা তো আমার হাত নাই। কাজে তুমি যদি ওইটা মানুষকে বড় করতে পারো, ওই যে অনেক সময় বলে না মেয়েদেরকে এত কথা বলতে হয় না, মেয়েরা ওরকম নয়, মেয়েরা এরকম বলি না আমরা। তো এই জায়গাগুলোকে একটু রিপেয়ার করা দরকার। এবং সোশ্যাল আইডিওলজি যদি তুমি ছড়িয়ে দিতে পারো মানুষের মধ্যে, আমি বললাম তো আরেকটা জিনিস হয় যে আমাদের দেশে ঘন ঘন
রেজিম চেঞ্জ হয়। ঘন ঘন বলতে আমি এটা বুঝাচ্ছি যে মানে নেগেটিভ অর্থে, অর্থাৎ তোমার খুবই ভালো থেকে খারাপের দিকে চলে যায়। তো এখন এর ফলাফল সবসময় খারাপ হয়। এর তোমাকে আরেকটু উদাহরণ দিই, যেমন ধরো ওই যে লিবিয়ার কথা বলছিলাম, লিবিয়াতে গাদ্দাফি যতদিন ছিলেন তখন একরকম কিন্তু মেয়েদের ইয়ে ছিল, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন তো যা অবস্থা তাই। ইয়েমেন দেখো, তুমি আফগানিস্তান দেখো, সিরিয়া দেখো, সব জায়গাতে কিন্তু মেয়েদের, এবং এই যে ব্যাপারটা, এই যে তোমার ধর্মভিত্তিক মৌলবাদ, এইটাকে যদি তুমি, যেখানে নারীকে অবমাননা করা হয়, যদি নারীর অবমাননার ব্যাপার থাকে, সেই সেই জায়গাগুলোর থেকে তোমার বেরিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি যখন তুমি ধর্মকর্ম করছো সেটা এক জিনিস, তুমি মৌলবাদে বিশ্বাস করছো সেটা আরেক জিনিস। মৌলবাদ যদি বলে যে মেয়েরা ছেলেদের চেয়ে ইনফেরিয়ার, তাহলে পরে, এবং সেটা তুমি মেয়েকে, বাচ্চাকে তুমি শেখানোর চেষ্টা করছো যে হ্যাঁ বা মা, তুমি কিন্তু তোমার ভাইয়ের চেয়ে ছোট, তুমি কিন্তু ওই যে তোমাকে, তোমার ভাইকে কিন্তু আমি মাছের মাথা দেবো, তোমাকে দেবো না। এই এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে, অর্থাৎ এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এটা কারা বেরিয়ে আসবে? মা বাবা, এবং মূলত বাবা। আমি কালকে একজন বলছিলেন যে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা, তিনি বলছিলেন যে এই সমাজকে, এই পৃথিবীকে রক্ষা করতে পারে কেবল মেয়েরা। আমি বলছি না, কেবল মেয়েরা এটা এটা ইতিহাসে নাই। শুধু মার্জিনালাইজ গ্রুপ কখনোই চেঞ্জ করতে পারে না। আমেরিকায় সিভিল রাইটস মুভমেন্টে ব্ল্যাক এবং হোয়াইট উভয়ই ছিল। এটা এটা ইতিহাসে নাই যে তুমি একটা দিয়ে হবে। তাহলে কি? তাহলে তোমার লিবারাল যে মানুষ, সেটা মানুষ, আমি বলছি মানুষ, সবাই মিলে এই কাজটা করতে হবে। তোমাকে যেহেতু বাবার সামাজিকভাবে স্বীকৃত ক্ষমতা বেশি, যে বাবা যদি এই জায়গায় যেতে পারে যে আমার আমার মেয়ে হচ্ছে আমার সম্পদ, আমার মেয়ে হচ্ছে আমার রানী, আমার রাজকুমারী, ওকে ওভাবেই বড় করতে হবে। এই একটা মেয়ের, যেটাকে বলে মেয়ের মধ্যে সেলফ এস্টিম যদি থাকে, তাকে তুমি আটকাতে পারবে না। এই যে মেয়েটা, নীলা মেয়েটাকে তো আমরা তো বহু কিছু ধরে শেষ করে দিলাম না, কিন্তু দেখো ওই মেয়েটা, সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে স্ট্রেট সে বলে দিয়েছে যে আমাকে এরকম করেছে। এই যে সাহসটা, এই সাহসটা থাকতে হবে। কয়টা মেয়ের আছে, কয়টা মেয়ে পারতো এটা বলো? বলতে পারবে? পারবে না। কারণ হচ্ছে যে সমাজটা ওরকম, সে চিন্তা করবে যে বাবা আমি বললে তো আমাকে, নীলার পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব, কিন্তু বেশিরভাগ মেয়ের পক্ষে তো সম্ভব না। কাজেই ওই যে আমি একটু আগে একটা স্ট্যাটিস্টিক্স বললাম যে 62% মেয়ে কখনো বলেই না যে সে কখনো এতটুকু এই তোমার হিউমিলেটেড হয়েছে কোনোভাবে। এবং শুধু তো তোমার ফিজিক্যাল হিউমিলিয়েশন নয়, এই যে ভার্বাল, যেটা ভার্বাল অ্যাবিউজটা তো মারাত্মক। তারপরে আছে এই যে এখন তো আমরা পাই ভার্চুয়াল, তোমার সাথে এআই বানিয়ে আমি এটা ছেড়ে দিলাম। হ্যাঁ, তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে তো হ্যান্ডেল করতে হবে যদি পারো। যদি সমাজে, যদি মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি, মূল কথা হচ্ছে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। যদি এটা যদি করা যায় তাহলে আর সবকিছু দেখবা সব ঠিক হয়ে গেছে। এই যে আমেরিকায় ধরো, আমেরিকা তো এখানে কিন্তু জেন্ডার ইনইকুয়ালিটি আছে, কিন্তু তারপরেও তুমি এটাকে বলো সহনীয় পর্যায়ে জেন্ডার ইনইকুয়ালিটি। এটাকে মোটামুটি ভাবে একটা সহনীয় পর্যায়ে আছে। কেন আছে? কারণ ওই যে মেয়ের, তুমি এইভাবে তাকাতেই পারবা না। আমরা যখন ক্লাসে যাই তখন আমাদের মেয়েরা কে, স্টুডেন্টরা কে কোন ড্রেস পরে, সামার টাইমে, এটা তো নান অফ ইউর বিজনেস। এ নিয়ে তুমি কথা বলবা কেন? কিন্তু বাংলাদেশে ওই সেদিন দেখলাম কাকে যেন, ওই কি অ্যাক্ট্রেস, উনি বাজারে গেছেন, ওনাকে ওখানে ধরে বসছে যে তুমি এই ড্রেস পরছো কেন? তো এটা তো এই আমেরিকা এটা ভাবতে মানে ভাবাই যায় না। বলা তো পরের কথা, তোমার এই কথা মনের মধ্যেই আসবে না কাউকে দেখলে যে এটা কেন, আমরা তো বাংলাদেশেরই মানুষ, আমার এরকম হচ্ছে কেন? ওই সোসাইটিটাই এইভাবে তৈরি করে ফেলছে ওরা। কাজে তুমি যখন আমেরিকায় আসবা তখন তুমি ১ বছর থাকার পরে দেখবা যে তোমারও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা অনেক সময় এই যে রাত ২টার সময় গাড়ি চালাচ্ছি, তোমার ট্রাফিক লাইট বলেছে কোনো গাড়ি নেই আশেপাশে, লাইট, রেড লাইট, আমরা গাড়ি থামিয়ে বসে থাকি। কেন? কারণ ওই তুমি অভ্যস্ত হয়ে গেছো, তুমি ওই কালচারে, তুমি এখন ওই কালচারে অভ্যস্ত হয়ে গেছো। এটাই যদি করতে পারো, যদি এটা করা যায়, আমি তো আর, আমার তো সময় প্রায় শেষ, কারণ আমি তো অলমোস্ট এট দ্য এন্ড অফ মাই জার্নি, আমার পক্ষে তো আর হবে না। কিন্তু বাংলাদেশে যদি এটা করা যায়, এই সোশ্যাল মুভমেন্ট যদি করা যায় যে ওই ওই মানে মেয়েদের খালি কাজ দাও তা নয়, তোমরা ছেলেরা আগে চেঞ্জ হও, তোমার মানসিকতার মধ্যে তুমি আগে এই মেয়েদের প্রতি এই মানসিকতাটা আনো, এনে, এবং এটা সত্যিকার অর্থে তুমি বিশ্বাস করো, তাহলে দেখবা যে এইগুলো অনেক কিছুই, শুধু মেয়েদের ব্যাপার নয়, আরো অনেক কিছুই তোমার চেঞ্জ হয়ে যাবে। এবং তুমি খেয়াল করে দেখো, এই যে সুইজারল্যান্ড, সুইডেন বা এই যে দেশগুলো, এই দেশগুলোর কিন্তু
ডেভেলপমেন্টের দিকে যদি তাকাও, এম্পাওয়ারমেন্টের দিকে এরা অনেক উপরে। কেন? ওদের কিন্তু ওখানে মেয়েদের বেশি। ৪টা না ৫টা দেশ আছে যেখানে মেয়েরা ছেলেদের চেয়ে রোজগার বেশি করে। বুঝতে পেরেছো? তো তো তার মানে হচ্ছে যে মেয়েদেরকে দিয়েই তুমি আসল উন্নয়ন আনতে পারবা। মেয়েদেরকে দিয়েই তুমি তোমার একটা সমাজের জিডিপি বলা, বাংলাদেশের এই যে গার্মেন্টস জিডিপি কারা? মেয়েরাই তো। বিভিন্ন দেশে মেয়েরা কিন্তু ওদেরকে ওরা যে মেইন ফোর্স, এই স্বীকৃতিটা তো দিতে হবে। এই জি এই স্যার, শুধু গার্মেন্টস সেক্টর না, আমি যদি স্যার এগ্রিকালচার যে সেক্টর রয়েছে সেখানে বললে স্যার একবারে মানে সব মেয়েদেরই আসলে সবসময় বেশি দেখা যায়। হ্যাঁ, এবারে স্যার আমি একটু যাইতে চাই হচ্ছে পূর্ববিরানী অধিকারী আপনার কাছে, সেটি হচ্ছে আপনি যেটি বলেছেন যে আসলে আপনি বিদ্যমান ব্যবস্থায় যেটি দেখেছেন যে আপনি চেয়েছেন যে আসলে আপনার অর্থনৈতিক একটি আপনি চেয়েছেন পরিবর্তন করে সেটি আপনি চান যে সামাজিক যে প্ল্যাটফর্ম রয়েছে বা সমাজ যে রয়েছে সেখানে একটি অ্যাক্সেস এবং অর্থনৈতিক। কিন্তু আমি আপনার কাছে আসলে যেটি জানতে চাবো পূর্বী রানী অধিকারী, আপনি কখনো আসলে ভেবেছিলেন কিনা যে একজন মানুষ হিসেবে, সেটি নারী পুরুষ যেই হোক না কেন, সে যদি আসলে একটি বড় গ্রুপকে রিপ্রেজেন্ট করতে চায় তাহলে তার আসলে তার রাজনৈতিক অধিকার রয়েছে, দরকার রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের নারীরা বা আপনি আসলে কখনো ভেবেছেন কিনা যে আপনি রাজনৈতিক অধিকার বাস্তবায়নের মাধ্যমে সরকারের যে প্রদত্ত সুযোগ সুবিধা সেটি আপনার মানুষের কাছে আরো বেশি ভাবে পৌঁছে দেবেন? আহ, আসলে রাজনৈতিক ভাবে সেভাবে হচ্ছে ভাবা হয়নি। আর সঠিক বলতে হচ্ছে আমি রাজনৈতিক ভাবে এরকম কোনো হচ্ছে বিষয়ও দেখিনি। যেমন আহ, কিছুক্ষণ আগে হচ্ছে এই টক শোটা শুরু হওয়ার আগে আমি হচ্ছে একটা পডকাস্টে মনে হয় দেখতেছিলাম যে আপনার বাংলাদেশের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই যে নির্বাচন গেল, নির্বাচনের একটা সার্টেন একটা হচ্ছে অ্যামাউন্ট কিন্তু, যেমন আমি যদি জাতীয় সংসদের কথা বলি সেখানে হচ্ছে 50%, শুধুমাত্র 50 জন হচ্ছে আপনার একেবারে যেটাকে বলা হয় কোর, তারা হচ্ছে আপনার সেখানে হচ্ছে জায়গা পায়। এবং এই 50%কে যে জায়গা দেওয়া হয় এটা আবার বিভিন্ন ক্ষেত্রে দেখা হয় যে হচ্ছে যারা হয়তো বা কথা তেমন হচ্ছে স্প্রেড করতে পারে না, কিন্তু হচ্ছে হয়তো বা রাজনৈতিক কোনো লিঙ্ক আপ বা এমন কিছু হচ্ছে বিষয় থাকে যার কারণে হচ্ছে তারা ওই জায়গাটা পায়। কিন্তু এই যে নির্বাচনের মাধ্যমে হচ্ছে আপনার জাতীয় সংসদে আসার যে টেন্ডেন্সিটা, তার জন্য হচ্ছে এই যে নির্বাচনী মনোনয়ন পত্র যে দেওয়ার বিষয়টা, এই মনোনয়ন পত্র দেওয়ার বিষয়টা কিন্তু এইবারে আমরা দেখেছি যে সার্টেন কিছু অ্যামাউন্টে হচ্ছে একদম লোয়ার এরিয়াতে হচ্ছে চলে গেছে। তো সেটার ক্ষেত্রে আবার আমি স্যারের কথাই হচ্ছে রিপিট করব যে আসলে সবার হচ্ছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত। আমাদের ক্ষেত্রে বিষয়টা হয়ে গেছে এমন যে আমরা কাজ করব বোথ ফিমেল অ্যান্ড মেল, বাট যখন হচ্ছে আমরা লাইমলাইটে আসতে হবে তখন আমরা আসলে মেয়েদেরকে লাইমলাইটে নিয়ে আসতে চাই না। এটার একটা কারণ হতে পারে স্যার যেমন বললেন যে হচ্ছে মেল ইগো, যে আমি যদি হচ্ছে লাইমলাইটে মেয়েটাকে নিয়ে আসি তাহলে আমি আমার নিজের জায়গাটা হচ্ছে ছেড়ে দিচ্ছি। এবং আমার নিজের জায়গাটা যদি আমি ছেড়ে দিই তাহলে একজন মেল হিসেবে আমি যেই বিষয়ের সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলাম সেই সুযোগ সুবিধাগুলো আমি পাবো না। যেমন আমি খুব ওর একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি, সেটা হচ্ছে গ্রামাঞ্চলে আহ, যেই হচ্ছে কাজ করার যে বিষয়টা আছে। তো অফ সিজনে যখন হচ্ছে তারা কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, তো মেয়ে মেল ফিমেল দুজনেই কাজ করে। ফিমেলের অফ সিজনে হচ্ছে তার 9 to 5 পর্যন্ত যে কাজ করে তার মূল্য তাকে পে করা হয় 600 টাকা। কিন্তু সেই ঠিক সেম কাজটাই হচ্ছে একজন ফিমেল যদি করে তাহলে তার টাকা দেওয়া হয় হচ্ছে 400 টাকা। এটা হয়তো বা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটিটা আসলে কোথা থেকে আসে, সেই কোর একটা কনসেপ্ট থেকে চলে আসলো। তারপরে স্যার যেমন বললেন যে হচ্ছে আপনি গার্মেন্টস এর কথা, গার্মেন্টস এর ক্ষেত্রেও আপনি দেখবেন যে হচ্ছে মেয়েদের আহ, আসলে বেতন কত দেওয়া হয়। যেমন ঈদের আগে, 2 ঈদের আগে, তারপরে হচ্ছে আপনার পূজার সময় তারা যে বোনাস বেতনটা পায়, এটার জন্য প্রতি বছরই তাদেরকে একটা আন্দোলনের শিকার হইতে হয় যে আমাদেরকে বোনাস বেতন দিতে হবে বা আমাদের যে বেতনটা আছে সেটা হচ্ছে আপনার দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে বর্তমান রাজনৈতিক দিক দিয়ে জনাব আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসলে এটা ভালো কাজ করেছেন যে ফ্যামিলি কার্ডের যে ইস্যুটা আছে সেই ইস্যুটা সম্পূর্ণভাবে হচ্ছে মেয়েদের কেন্দ্রিক করেছেন, যে এই সম্পূর্ণ অধিকারটা থাকবে হচ্ছে মেয়ের উপর। এই মেয়ে এম্পাওয়ারমেন্টের যে একটা স্টেপ উনি নিয়েছেন, এটা আসলে হচ্ছে অভাবনীয় ছিল। এটা উনি পারতেন যে হচ্ছে একজন মেলকে দিয়ে দিতে, বাট এই যে ফিমেলের উপরে যে অধিকারটা
ফ্যামিলি কার্ডে, সেটা হচ্ছে দিয়ে আসলে উনি অ্যাকচুয়ালি প্রমোট করেছেন যে হচ্ছে আপনার ফিমেল এম্পাওয়ারমেন্ট যেটা আছে সেটা। এবং এক্ষেত্রে যদি আমি বলি যে একজন চা শ্রমিক সিলেটের ম্যাক্সিমাম পর্যায়ে হচ্ছে চা শ্রমিকের কথা যদি আমি বলি, চা শ্রমিকের ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে আপনার মেয়েদেরকে দেখা হয়। এখন তাদের ক্ষেত্রে হচ্ছে চা যে তুলে সেটার ডেইলি হচ্ছে আপনার ডেইলি ওনারা পায় হচ্ছে খুব সম্ভবত 150 থেকে হচ্ছে 200 টাকা, এবং মেলরা সেখানে হচ্ছে বেশি পায়। তো একবার কি হয়েছিল যে আমরা হচ্ছে সবাই মিলে কোনো একটা প্রজেক্টের আমাদের কাজ ছিল, এবং সেই প্রজেক্টের কাজ ছিল যে হচ্ছে আপনার এই যে আহ, নদী ভাঙ্গন, না নদী ভাঙ্গন না, হচ্ছে আপনার ভূমিধস, হ্যাঁ ভূমিধস সম্পর্কে। সেই ভূমিধসের আপনার হচ্ছে সার্ভে করতে আমরা গেছিলাম হচ্ছে সিলেটের আমার ভার্সিটির পাশে যেই যেই হচ্ছে চা বাগানটা আছে সেই চা বাগানে। তো চা বাগানের একটু যখন ভিতরে গেলাম তখন দেখলাম যে হচ্ছে আপনার মেয়েরা সবাই হচ্ছে কাজ করতেছে সেখানে, মেইলের পরিমাণ কিন্তু খুব কম। আবার তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে হচ্ছে আপনারা ডেইলি কত টাকা পান, তখন আবার দেখা হয় যে এখানে একটা ডিসক্রিমিনেশন চলে আসতেছে। আবার হচ্ছে তাদের ঘর বাড়ি আমি দেখলাম যে ঘর বাড়িতে হচ্ছে আপনার গাছ পড়ে গেছে, বা তাদের হচ্ছে একটু উঁচু নিচু হয়েছে, তারপরে তাদের হচ্ছে বাড়িঘর সম্পূর্ণভাবে ভেঙে গেছে, কিন্তু তাদের এই যে টাকার একটা যে হচ্ছে ক্রাইসিস, সেই টাকার ক্রাইসিসের জন্য তারা হচ্ছে বাড়িঘরটাও ঠিক মতো হচ্ছে আপনার ঠিক করতে পারতেছে না। তো আমার মনে হয় যে যদি হচ্ছে এই কনসেপ্টটা ঠিক করা যায়, তাহলে উমেন এম্পাওয়ারমেন্টে একটু হচ্ছে আপনার দেখা উচিত, এবং সেখানে হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন না করে আপনার কাজ তো দুজনেই করতেছে। তো আপনি যদি সেম ভাবে তাকেও ট্রিট করেন, এবং মেলকে যেমন ভাবে ট্রিট করতেছেন আপনি যদি ফিমেলকেও সেম ভাবে ট্রিট করেন, তাহলে তো আসলেই তাহলে প্রবীণ তাহলে আসলে জি জি, আপনি আপনি কি আর তাহলে বলার কিছু আসলে আছে মানে এই আপনি? বিষয়টা হ্যাঁ। আচ্ছা, প্রবীণ ধন্যবাদ। আসলে দর্শক, আসলে আমরা যে নর্মালি যে সেশনটি করি সেটি আসলে 1 ঘন্টার মতো, কিন্তু আজকের যে আসলে প্রবীণানী এবং স্যার যে আসলে চমৎকার যে অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, আসলে আমাদের অনুষ্ঠান শুরুতে শেষই হচ্ছে না, বা আলোচনা আসলে চলমানই রয়েছে। কিন্তু যেটি আসলে দর্শক, আমরা আমরা আমাদের আলোচনা পর্ব আসলে শেষ করে দিতে চাই, কারণ আমাদের অতিথি যারা রয়েছেন বা সেই সাথে আমার নিজেরও আসলে ব্যক্তিগত কাজও রয়েছে। তো সেই জায়গা থেকে আমি যেটি বলি যে দর্শক, আশা করি যে আমাদের যে প্রোগ্রামটি সেটি আপনারা উপভোগ করছেন, এবং আমাদের যে আজকে আলোচনার যে বিষয়টি ছিল সেটি নিয়েও আসলে হয়তো অনেকগুলো বিষয় জেনেছেন। তো সর্বশেষ স্যার, আপনার কাছে আসলে আমি 1 মিনিটের মতো একটি বিষয় জানতে চাবো, যে যেটি মানে আমাদের জন্য উপকারী হবে সেটি, এবং পুরবী রানীর কাছেও জানতে চাবো। প্রথমে স্যার আপনার কাছে জানতে চাই, 1 মিনিটের মধ্যে যদি বলতেন। ও ওকে না, আমি তো আগেই বললাম যে উপকার তো কি হবে জানি না আমি। কিন্তু আমি মনে করি যে ওই জায়গাটি অর্থাৎ মাথার ভিতরটা তোমার ইয়ে করতে হবে, ক্লিন করতে হবে। পুরুষের বিশেষ করে এবং নারীরও মনে রাখতে হবে যে আমরা যখন পুরুষতন্ত্রের কথা বলি, এটা কিন্তু শুধু পুরুষ নয়। পুরুষতন্ত্র ওই নারীদেরকেও আ ধারণ করে যেসব নারীরা পুরুষতন্ত্রের যেই ভ্যালুস নরমস গুলোকে বাই করে। অর্থাৎ তারাও মনে করে যে হ্যাঁ, এটা এরকম হওয়া উচিত। ওই যে বেশিরভাগই তো তোমার মেয়েদের থেকেই শেখে মেয়েরা। একটা সমাজে মেয়ে মা, দাদি, নানি এনারাই ওই পুরুষতন্ত্রের যে নরমস গুলো থাকে এগুলো মেয়েদেরকে শেখায়। তো এই জায়গাগুলো যদি তুমি কে ক্লিন করতে পারো, ওই এগেইন মূল কথাটা হচ্ছে কোথায়? মূল কথাটা হচ্ছে যে মেয়েদেরকে শুধু আমরা তো দেখতেই পাচ্ছি যে মেয়েরা এ এ বে ইয়েতে স্কুলে যাচ্ছে, এখানে যাচ্ছে, কলেজে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কি পরিমাণে যাওয়ার পরে ও টিকে থাকছে, হ্যাঁ? এটাও এ এ এ এ এটা হচ্ছে একটা রিটেনশন কত? এটা হচ্ছে একটা খুব বড় ব্যাপার। এখন যদি মেয়েরা যাচ্ছে কিন্তু তারা এটা করতে পারছে না, তাহলে ওইভাবে করতে পারছে না তাহলে সমস্যা। এবং মেয়েদেরকে সিকিউরিটির ব্যাপারটা খুব আমি মনে করি আরকি। যেটা এম্পাওয়ারমেন্ট এর সাথে এটা এখন খুব বাংলাদেশের মতো দেশগুলোতে এটা খুব জরুরি। আমি এখানে আমেরিকায় যখন দেখি যে একটি মেয়েকে স্কুলে আসার পথে রেপ হওয়ার কথা তার ভাবতে হয় না, বা মেয়েদের এখানেও আছে ধরো যে একটা রাতের বেলায় কোনো জায়গায় তুমি যাবে না। সেটা মানে একবারে তো সবকিছু ইয়ে হয়ে যাবে না। কিন্তু তোমাকে মিনিমাম কিছু জিনিস ঠিক করতে হবে। বা একটি মেয়েকে যখন থ্রেট দেওয়া হয় বা অনার কিলিং এর কথা বলা হয়, হ্যাঁ? মানে অনার কিলিং এর কথা বলে তাকে মেরে ফেলবে বা কিছু এই ধরনের ব্যাপারগুলো যখন হয়, তখন আর ওখানে যদি ওই জায়গায় যদি তুমি সমাজকে এসবের বিরুদ্ধে প্রস্তুত করতে পারো। মানে আমি বলছি যে খুবই
প্রগ্রেসিভ লিবারেল একটা সোশ্যাল আইডিওলজি দরকার। এটা ঠিক তোমার ওই কি বলে লোক দেখানো বা ওই যে কি বলে এক ধরনের চমক দেওয়ার মতন কথাবার্তা বলে বা এতে হয় না। আমি কেন বলছি কথাটা যে এই যে আওয়ামী লীগের সময় মানে প্রচুর চমক দেখানো কথাবার্তা বলা হয়েছে, কিন্তু কাজ করেছে কোনটা? কাজ করেছে ওই যে মেয়েরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে গেছে। তুমি এখন আমাদের দেশে মেয়েদের এম্পাওয়ারমেন্টের কথা আসলেই আমরা বলি হচ্ছে গার্মেন্টস এর কথা, তাই না? কিন্তু ওই যে তুমি বললে যে মেয়েরা তো ইয়েতে এগ্রিকালচার সেক্টরেও খুবই অ্যাক্টিভ, তাই না? মেয়েরা এগ্রিকালচার ইনফরমাল ইকোনমিতে খুবই অ্যাক্টিভ। এই মেয়েগুলোকে কথা কেউ বলে না। হ্যাঁ? তো এই সব জায়গাতে তুমি যদি সব লেভেলে যদি মেয়েদেরকে ওই সিকিউরিটি দিতে পারো, ওই স্টিমটা যে তাদের যে সেলফ স্টিমটা দিতে পারো যে তারা কোনো অংশে কম নয়। হ্যাঁ? একটা মেয়েকে হিজাব করলে এটা 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 তার ব্যক্তিগত চয়েসের উপর ছেড়ে দেওয়া উচিত। আমি কিন্তু বলছি না যে হিজাব করা খারাপ। একটা মেয়ে যদি হিজাব করে এটা তার রাইট। এটাকে তুমি বাধা দিতে পারো না। কিন্তু একটা মেয়ে যদি হিজাব করতে না চায় তো সেটাও তার রাইট। এই জায়গাটা যদি তুমি সমাজকে নিতে পারো, অর্থাৎ তার নিজেদের যে সেলফ ডিসিশন ডিসিশন মেকিং পাওয়ার, এইটা সে তার নিজের ব্যাপারে, তার শরীরের ব্যাপারে, তার সন্তান জন্মদানের ব্যাপারে, তার কর্মের ব্যাপারে সব জায়গাতে যদি এটা যদি একটা জায়গায় যেতে পারে, এই ধরনের নারী নিতে পারো সমাজ। এই যে রুয়ান্ডাতে করেছে কি তারা ঘোষণা দিয়েছে যে তারা নারীকে সেন্টারে রেখে তারা ইয়ে করবে, যার ফলে হয়েছে কি আজকে বা রুয়ান্ডায় তোমার সবচেয়ে বেশি নারী পার্লামেন্টারিয়ান হচ্ছে রুয়ান্ডায়, আমেরিকায় নয় কিন্তু, হ্যাঁ, বা কোনো উন্নত দেশে নয়, রুয়ান্ডায়। এই দেশটা কিন্তু ক্ষতবিক্ষত ছিল। তারা কি করেছে, তারা বলেছে যে তাদের ডেভেলপমেন্টের মূল ফোকাস হচ্ছে নারী। তো এইরকম অ্যাগ্রেসিভ কিছু যদি তুমি করতে পারো, যার জন্য রুয়ান্ডা আজকে কমপ্লিটলি ডিফারেন্ট দেন আদার আফ্রিকান স্টেটস। তো এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে পরে দেখবা যে আমাদের দেশের পলিসিতে মুখে বলা নয়, মানে কাজে করতে হবে। বললাম না 60% ওদের হচ্ছে পার্লামেন্টারিয়ান হচ্ছে নারী। ভাবতে পারো তুমি বাংলাদেশে। তো এইগুলো জায়গায় হয়তো যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমরা আবার পিছিয়ে যাচ্ছি। বাংলাদেশে যেটা হয় ওই বানরের পিঠা খাওয়ার মতো, যে যেটুকু আগায় আবার আরেকটা বানর তাকে পিছিয়ে নামিয়ে দেয়। তো এইভাবে চললে হয় না। এটা এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের দেশের মেইন সমস্যা হচ্ছে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না তো। কাজে এই সমস্ত জিনিস তুমি মানে অনেকগুলো সমস্যা একসাথে, এই যে আমি এত কিছু বললাম এগুলো মুখে বলছি, আমি বলতে পারি তাই মুখে বলা সহজ, কিন্তু এটা করা অত সহজ না। কিন্তু যদি করতে পারো, ইফ ইউ ক্যান, তাহলে দেখবে যে বাংলাদেশে নারী স্বাধীনতা বলো, নারীদের অধিকার বলো, মানুষের অধিকার বলো, এটা অন্যরকম হয়ে যাবে, দেশটাই অন্যরকম হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। পূর্ব ইরানী অধিকারী মানে ধরেন আলোচনায় উঠে আসেনি, কিন্তু আসলে আপনি বলতে চেয়েছেন এই বিষয়টি যদি 1 মিনিটের মধ্যে শেষ করতেন। তো আমি প্রথমে বলবো যে স্যারের সাথে একমত পোষণ করব যে যদি আমরা সবকিছু ঠিক করতে চাই তাহলে আমাদের হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন প্রথমে হচ্ছে শেষ করতে হবে। সেকেন্ডলি স্যার যেটা বললেন যে হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা হবে সেটা হচ্ছে ঠিকঠাক করতে হবে। তারপরে আইনের ইমপ্লিমেন্টেশন যদি সঠিকভাবে করা হয় তাহলে সেটা হচ্ছে আপনার অনেক বড় একটা ইফেক্টিভ ওয়ে হবে। এবং হচ্ছে আমার আরেকটা ক্ষেত্র যদি হচ্ছে পসিবল হয় হয়তোবা যে শিক্ষাক্ষেত্রে মেয়েদেরকে ভালোভাবে শুরুতেই ট্রেন করা। যেমন হচ্ছে আগে হয়তো বা আমরা অনেক কিছু জানতাম না, বাট যখন হচ্ছে শিক্ষাক্ষেত্রে চলে আসতেছে তখন তারা ওই বিষয়টা হচ্ছে জানতে পারতেছে। তো মেয়েদের নিজের যে একটা প্রোটেক্টিভ যেই একটা নিজেকে প্রোটেক্ট করার যে শিক্ষাটা সেটা যদি হচ্ছে শিক্ষাক্ষেত্র থেকে তারা পায় এবং সেটা যদি যেমন হচ্ছে বর্তমানে প্রাথমিক শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তো সেভাবে মেয়েদের যেই একটা প্রোটেক্টিং দেশের জন্য যে যদি হচ্ছে এমন কোনো ওয়ে যেমন কুংফু বলতে পারি বা হচ্ছে মার্শাল আর্ট বলতে পারি, যদি হচ্ছে এটা মেয়েদের জন্য একদম আপনার ফ্রি করে দেওয়া হয় এবং বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই যে রেপ কালচার বা মেয়েদের হ্যারাস করা এটা হচ্ছে অনেকাংশে আপনার হচ্ছে কমতে পারে। এবং শেষ পর্যন্ত হচ্ছে আমি এটাই বলবো যে সবকিছুর ঊর্ধ্বে আসলে দৃষ্টিভঙ্গি। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারি তাহলে আমরা আমাদের সমাজকে যৌতুক মুক্ত বলি বা নারী বিদ্বেষ মুক্ত বলি বা হচ্ছে নারীদের সম্মানের দিক থেকে বলি, এই সবকিছু হচ্ছে চেঞ্জ করা সম্ভব। প্রথমে আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ পূর্ব ইরানী অধিকারী।
বিশেষ করে আসলে আজকের এই টক শোটি আসলে আমাদের আলোচনার যে দৃষ্টিভঙ্গি সেটিতে আসলে আমি মনে করি যে আরো বৃহৎ এবং প্রসারিত করেছে। আমরা ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর শ্যামল কুমার দাস স্যারকে। আসলে স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সেই সাথে পূর্ববিরানী অধিকারী আপনাকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আসলে যারা এতক্ষণ থেকে এই দীর্ঘ সময়ব্যাপী আমাদের এই আলোচনাটি শুনছিলেন। তো আহ আমাদের পরবর্তী যে টক শো রয়েছে সেটি শোনার আহ্বান জানিয়ে আজকের মতো প্রোগ্রাম আমরা এখানে শেষ ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ।